আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ চার অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। দর্শক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত সব বিভিন্ন দেশের নগর পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ করে নগর কর্তৃপক্ষ। কিন্তু বাংলাদেশের নগর পরিবহন চলে ঠিক কোন কর্তৃপক্ষের অধীনে তা বলা মুশকিল। গণপরিবহন ব্যবস্থার সীমাহীন নৈরাজ্যের দীর্ঘদিন ধরে নগরবাসীর প্রাণ ওষ্ঠাগত হলেও কবে নাগাদ সমাধান হবে তাও বলা মুশকিল। 1529 বর্গ কিলোমিটার আয়তনের ঢাকায় সড়ক রয়েছে 2550 বর্গ কিলোমিটার। আদর্শমান 25% বিপরীতে সড়ক আছে মাত্র 7%। তারও আবার প্রায় 30% বছর জুড়েই থাকে পার্কিং কিংবা অবৈধ দখলে। জমি সংকটের অধিক জনসংখ্যার একটি নগরীতে গণপরিবহন ব্যবস্থা যতটা পরিকল্পিত হওয়ার দরকার ছিল তার ধারে কাছেও নেই দেশের পরিবহন ব্যবস্থা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। গবেষকদের কেউ কেউ বলছেন পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে হলে বিভিন্ন উন্নত দেশের আদলে হয় সরকারি পরিবহন বাড়াতে হবে অথবা পুরো গণপরিবহন ব্যবস্থায় জাতীয়করণ করতে হবে। সরকার নাগরিক ভোগান্তি কমাতে বিআরটিসির গাড়ি বহর সম্প্রসারণে বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছিল, কিন্তু সংস্থাটির বিভিন্ন পর্যায়ে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বহীনতায় বিআরটিসি আরও জরাজীর্ণ হয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় ক্ষোভের কথা বলেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের খোদ মন্ত্রীও। 2011 সালে বিআরটিসির জন্য 255টি বাস কেনা হয়েছিল। প্রতিটি বাসের মেয়াদ ধরা হয় 15 বছর, অথচ 10 বছর যেতে না যেতেই এর একটি বড় অংশ অচল হয়ে পড়ে আছে ডিপোতে। ইতিমধ্যে কয়েকটি লোহালক্কর হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে, বেশ কয়েকটি রয়েছে বিক্রির প্রক্রিয়ায়। তথ্য বলছে বর্তমানে বিআরটিসি বহরে সচল বাস আছে 1251টি, অচল প্রায় 400টি। সচলগুলোর বড় অংশই আবার ব্যবহার হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আর সরকারি দপ্তরের পরিবহন হিসেবে। ফলে সরকারি এসব পরিবহনের সুফল পাচ্ছে না নগরবাসী। বেশ কয়েক বছর পেরিয়ে গেলেও বহুল প্রতীক্ষিত বাস রুট রেশনালাইজেশন দেখা নেই এখনও। কবে হবে তাও নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। এমন একটি চিত্রকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় উন্নত আধুনিক সরকারি পরিবহন ব্যবস্থার বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান রাং এমপি, সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। আমাদের সাথে আরও অনলাইনে যুক্ত আছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন আহমেদ, নিরাপদ সড়ক আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং গণপরিবহন বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন। দর্শক, অনুষ্ঠানের মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রয়ে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। জনাব নাজমুল আশরাফ, আমাদের গণপরিবহন ব্যবস্থা কতখানি সন্তোষজনক বলে আপনি মনে করেন? বিশেষ করে গণপরিবহন ব্যবস্থা কিংবা নাগরিক সেবায় বিআরটিসির ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? মোটেও আমাদের গণপরিবহন ব্যবস্থা ভালো না। ঢাকা শহরের যে আয়তন, সেই তুলনায় যে পরিমাণ রাস্তা থাকার কথা, জনসংখ্যা অনুপাতে যে পরিমাণ চলাচলের ব্যবস্থা থাকার কথা, সেটি আমাদের নেই। এবং এই হিসাবগুলো আমরা জানি যে অফিসিয়াল স্ট্যাটিস্টিক যদি আপনি দেখেন যে আপনি বলছিলেন শুরুতে যে 7%, কেউ বলে 8%। এই যে 7 থেকে 8% আমাদের রাস্তা আছে শহরের মোট আয়তনের, তার একটা বড় অংশ, কেউ কেউ বলেন যে 30% হচ্ছে নানানভাবে বেদখলে থাকে, পার্ক করা থাকে, হকার, ফুটপাত, দোকান, তারপরে হচ্ছে নির্মাণ সামগ্রী ফেলে রাখা, এভাবে থাকে। ফলে আমরা হয়তো 5% হয়তো পাবো। তো যেখানে একটি আপনার আদর্শ শহরে 25% রাস্তা থাকার কথা, সেখানে যদি থাকে 5%, তাহলে পরিস্থিতিটা যা হওয়ার তাই হচ্ছে। এ তো গেল হচ্ছে রাস্তার হিসাব। তারপরে আপনি আসেন যে এই প্রায় 2.25 কোটি মানুষের, এইটাও আগের হিসাব, এখন হয়তো 2 কোটি ছাড়িয়ে গেছে ঢাকা শহরের জনসংখ্যা। এই 2 কোটি মানুষের চলাচলের জন্য রাস্তার পরিমাণ যেমন কম, তার মধ্যে আবার দখলে আছে। এরপর এরা যে চলাচল করবে তার ব্যবস্থা কি? গণপরিবহনে আসার আগে যদি বলি যে আমরা জানি যে প্রাইভেট কার, ব্যক্তিগত মালিকানাধীন যে গাড়িগুলো, তার সংখ্যা অনেক বেশি, আমি বলছি যাত্রীর তুলনায়, এবং তারা রাস্তার প্রায় 30% দখল করে রাখে। ফলে বাদবাকি জায়গাগুলোতে যখন গণপরিবহন চলবে, আমার বাস যদি বলি, বাস, টেম্পো, সিএনজি, ইদানিং উবারের গাড়ি যুক্ত হয়েছে বা 2-1টা রাইড শেয়ার গাড়ি যুক্ত হয়েছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু চাহিদা তুলনায় সেটা যথেষ্ট কম। কিন্তু কথা হচ্ছে কি যে আমরা রাস্তার বড় অংশ দখলে রাখছি প্রাইভেট কারের জন্য। এই নিয়ে অনেকবার অনেক আলোচনা হয়েছে।
একটি প্রাইভেট কার যতটুকু জায়গা দখল করে সেখানে মাত্র একজন মানুষ যাচ্ছে, একই পরিবারের 2টা 3টা 4টা করে গাড়ি থাকছে, একটা বাচ্চাকে একবার স্কুলে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসার জন্য দুবার করে আপনার একটা প্রাইভেট কার রাস্তায় নামছে। এই সমস্যাগুলো নিয়ে কিন্তু অনেক আগে আলোচনা হয়েছে এবং তখন বলা হয়েছিল যে পরিবার প্রতি একটার বেশি গাড়ি থাকবে না, এই সময়টা যাবে, স্কুল আওয়ারের জন্য বেঁধে দেওয়া, কোনো কিছু আমরা কিন্তু মানি না। এবং এই যে প্রাইভেট কার যেখানে অল্প মানুষ, মাত্র 15% মানুষ কিন্তু প্রাইভেট কার ব্যবহার করে, তারা 70% জায়গা দখল করে রাখে। তাহলে আমরা শুধুমাত্র ধনী, সামর্থ্যবান, প্রভাবশালী মানুষদের জন্য এই যে 5% রাস্তা সেটা ছেড়ে দিচ্ছি, আর বাকি 70% সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছে, তাদের গণপরিবহন নাই। বাসের অবস্থা আমরা জানি, বেসরকারি খাতে যে বাসগুলো আছে নিশ্চয়ই রাঙা ভাই সেগুলো ব্যাপারে বলবেন, তাদের সেবা, তাদের নিয়ম কানুন, তাদের বাসের মান, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। এখন যদি আপনি বলছেন যে সরকারি খাতে এখন একটা দেশ বা রাষ্ট্র কত উন্নত, জনগণের স্বার্থ কতটা দেখে, গণপরিবহন ব্যবস্থা কত ভালো, তার একটি বড় নিয়ামক হচ্ছে যে সরকারিভাবে যেই যানবাহনগুলি চলাচল করে থাকে। আমরা মেট্রো রেলের যুগে ঝুঁকতে যাচ্ছি, সেটি আরও পরের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে যদি আমরা বলি একমাত্র সরকারি মালিকানাধীন বাস চলাচলের ব্যবস্থা হচ্ছে বিআরটিসি। সেই বিআরটিসি বাসের দুরবস্থা, বিআরটিসি বাসের পেছনে কেনা থেকে শুরু করে সেগুলো মেয়াদ শেষ হওয়ার আগে ফেলে দেওয়া, এবং এই মুহূর্তে রাস্তাঘাটে নামলে আপনি বিআরটিসি বাস দেখবেন না, এগুলো চলে না। যার কারণে এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি বা কোনো না কোনো সরকারি বেসরকারি সংস্থা তারা ভাড়া নিয়ে চালায়, এবং এই বিআরটিসির পেছনে সরকারের যে পরিমাণ বিনিয়োগ এবং খরচ, তার তুলনায় সাধারণ মানুষ কতটুকু সেবা পাচ্ছে সেটি একটা বিবেচনার বিষয়। এবং বিআরটিসি যে প্রতিযোগিতা করে বেসরকারি বাসগুলোর সাথে চলবে, সেই প্রতিযোগিতার সক্ষমতা তাদের তৈরি করা হয় না। এখানে লুটপাট হয়, কেনাকাটা থেকে শুরু করে পরিচালনা থেকে শুরু করে সব কিছু মিলে। ফলে এই যে সাধারণ মানুষের উপরে যে দুর্ভোগ এবং কষ্ট, তার কোনো শেষ নাই। এটা চলছে, চলবে, কবে শেষ হবে আমরা জানি না। সমস্যাগুলো আমরা জানি, কারণ দূর করতে হবে কিভাবে সেটা আমরা জানি, কিন্তু সেগুলো আমরা করছি না, শুধুমাত্র আলোচনার মধ্যে আছি। ফলে গণপরিবহন ব্যবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগ কষ্ট ছিল, আছে এবং থাকবে। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশের মানুষ বেশি, সড়ক কম, রাজধানী ঢাকা কিংবা দেশের বড় শহরগুলো অবস্থা আরও বেশি নাজুক, এমন বাস্তবতায় গণপরিবহনের ব্যবস্থাপনাটা আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখুন, আপনার ঢাকা শহরের যে আপনার জনসংখ্যার যে ঘনত্ব, এটা কিন্তু গ্লোবালি বলতে গেলে হাইয়েস্ট। আপনার আমাদের প্রতি একরে আমাদের 400 থেকে প্রায় আপনার 1600 পর্যন্ত আমাদের জনসংখ্যার ঘনত্ব, এবং সাধারণভাবে 300 জনের বেশি পার হলেই সেখানে কিন্তু বলা হয় যে আপনার শতকরা 70 থেকে 80% কমপক্ষে আপনার পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যবস্থার মধ্য দিয়ে শতকরা 70 থেকে 80% ট্রিপকে সেখানে ক্যারি করতে হবে। অর্থাৎ একটা ফুল স্কেল মেইনলি পাবলিক ট্রান্সপোর্ট নির্ভর একটা শহর তৈরি করতে হবে। তাহলে সেই বাউন্ডারি লাইনটা হলো 300 জন পার হেক্টর। সেখানে আমরা কিন্তু আপনার আমাদের কোনো কোনো এলাকায় 450 নিচে আমাদের কোনো এরিয়াতেই নাই, কোনো কোনো এলাকাতে আপনার 1600 পার হয়ে গেছে। তাহলে এই যখন বাস্তবতা, সেই বাস্তবতায় আমাদের কিন্তু আপনার গণপরিবহনের যে আয়োজন, সেটা বলতে গেলে একেবারেই অত্যন্ত নাজুক। আপনার ঢাকার মতো একটা এরকম বড় শহরে, যেখানে গ্রেটার ঢাকা সিটিতে জনসংখ্যা প্রায় আপনার 25 মিলিয়ন, সেখানে আমরা মাত্র একটা মেট্রো রুট বাস্তবায়ন করতে যাচ্ছি, আরো বছরখানেক লাগবে সেটা বাস্তবায়ন করতে হলে। এবং সেটা করার আগে আমাদের যে বাস সার্ভিসের যে ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল, সেই জিনিসটা কিন্তু আমরা করিনি, এবং করি তো নাই, উপরন্তু আমরা এই পুরো জিনিসটাকে আপনার টোটালি আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছেড়ে দিয়েছি। যে কারণে সেখানে আপনার রিক্সার মধ্যেই 4-5 রকমের ভেরিয়েশন এসছে, ইঞ্জিন চালিত রিক্সা, ইজি বাইক, তারপরে আপনার 3 হুইলার রিক্সা, দেন আদার যে সমস্ত ইনফর্মাল যে হিউম্যান হলার থেকে শুরু করে সমস্ত যে সমস্ত ইনফর্মাল ভেহিকেল, সেগুলো এসছে। এবং সেগুলোর আপনার ড্রাইভার বলেন, সেগুলোর পার্কিং এর ডিসিপ্লিন বলেন, সেগুলোর আইডেল অবস্থায় থাকার নিয়ন্ত্রণ বলেন, বস্তুতপক্ষে কোনো নিয়ন্ত্রণই সেগুলোর উপরে
কার্যকরী করা যাচ্ছে না বা করার কোনো কর্তৃপক্ষ সেখানে অনুপস্থিত। বাস্তবিক ফিল্ডে আমরা বলছি, হয়তো কাগজে কলমে আমাদের ডিটিসি আছে, তাদের এগুলো দেখাশোনা করার কথা, আমাদের 2 সিটি কর্পোরেশনের ট্রাফিক ডিভিশন আছে, তাদের সেগুলোর দেখার কথা, কিন্তু সত্যিকার অর্থে এককভাবে এই আপনার দেখাশোনা, মনিটরিং এবং নিয়ন্ত্রণের জন্য কাউকে দায়িত্ব না দেওয়ার কারণে সেখানে কিন্তু পুরো জিনিসটা আপনার একেবারেই আপনার নিয়ন্ত্রণের বাইরে আছে। যেমন এই মুহূর্তে আপনার ইজি বাইকের লাইসেন্স কারা দিচ্ছে এবং এর সংখ্যা কত, এবং এটা ড্রাইভারের কোনো লাইসেন্সের আদৌ প্রয়োজন আছে কি নাই, আদৌ আছে কিনা, এইটা যদি আপনি সরকারি কোনো সংস্থাকে জিজ্ঞেস করেন আপনার উত্তর কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এবং এই অবস্থায় যেটা দাঁড়িয়েছে, আপনার পুরো সিটি ট্রান্সপোর্টেশন ব্যবস্থাতেই আপনার অপারেশনের ম্যানেজমেন্ট বলে যে জিনিসটা আছে সেটার দায় দায়িত্ব কিন্তু কেউ নিচ্ছে না। যার ফলে দেখেন এত বড় একটা শহরে এখন পর্যন্ত আমাদের সায়েন্টিফিক যে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করা এবং সেটা পরিচালনা করা সেই জিনিসটাতে আমরা যেতে পারিনি। এবং সেটা না হওয়ার কারণে এবং এই অনিয়ন্ত্রিত বিভিন্ন রকম যানবাহন আমাদের আপনার বহরে চলে আসার কারণে এবং সেগুলো রাস্তার ইম্পর্টেন্ট জায়গাতে আইডিয়াল অবস্থায় পার্কিং করে রাখার কারণে, এবং সেখানে বাসও অবশ্যই সেই আপনার এতে পড়ে এবং প্রাইভেট কারও সেই দোষী হয়ে পড়ে, বিকজ তারাও কিন্তু বিভিন্ন জায়গায় পার্কিং করে রাখে। তার উপর শুরু হয়েছে আপনার হকার, আপনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, সিটি কর্পোরেশনের গার্বেজ। সো বেসিক্যালি রাস্তাতে কি হবে না হবে এটা একটা তুগলকি কাণ্ড চলছে, কেউ কিন্তু এটা দায়িত্ব নিচ্ছে না। আপনার একেবারে রাস্তা কম আছে আমরা স্বীকার করি, কিন্তু সেই রাস্তাটাও আপনি যদি আমরা এজ এ আপনার প্রফেশনাল যে কোনো একটা রাস্তার দিকে যখন দেখি যে 4-5টা লেন হয়তো সেখানে আছে, কিন্তু সত্যিকার অর্থে এখানে 1 থেকে 2 লেনের বেশি এফেক্টিভ পাওয়া যাচ্ছে না, বিকজ অফ আমি যে কারণগুলো বললাম সেই কারণগুলোর কারণে। তো এখন আপনি 5 লেন থাকলে তো লাভ হচ্ছে না, আরো রাস্তা থাকলেও তো লাভ হবে না। আপনি যদি 5 লেনের মধ্যে 1 লেন মাত্র এফেক্টিভ পান তাহলে তো সেখানে আপনি 5 ভাগের 1 ভাগ ক্যাপাসিটি মানে বটলনেকের সৃষ্টি হচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে কিন্তু আমরা এখানে দেখেছি কারওয়ান বাজারে কিন্তু অনেক চওড়া রাস্তা, কারওয়ান বাজারের ভিতরটা কিন্তু দখলেই কিন্তু সেটা মানে 4 ভাগের 3 ভাগই দখল হয়ে থাকে। তাহলে এখানে তাহলে চওড়া রাস্তা হয়েই বা লাভ কি? কোনো লাভ নেই। কিন্তু আমি এই কথাটাই বারবার বলছি, মানে এই দায়গুলো কার তাহলে? মানে তাহলে আমরা একদিকে বলছি যে রাস্তা বড় না করলে উপায় নাই, আরেকদিকে দেখছি যে রাস্তা বড় থাকলেও সেটা দখলে হয়ে রয়েছে, 4 ভাগের 3 ভাগই দখলই থাকে। তাহলে আমাদের কর্তৃপক্ষকে এটা দায়িত্ব নিতে হবে। এর কারণ হলো এই মুহূর্তে যদি আমি জিজ্ঞেস করি, আমরা কিছু হলেই তো বলি কর্তৃপক্ষ। না, আমি বলি কর্তৃপক্ষ বলতে সরকারকেও বলতে হবে। সরকার মূল দায়িত্বে আছেন, আমাদের এখানে একটা মাননীয় সংসদ সদস্য আছেন, সিটি কর্পোরেশনের নির্বাহী অফিসার আছেন। এখানেই যদি আপনি একটা প্রশ্ন ছুড়ে দিই আমি, যে আগামীকাল ঢাকা শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কি হবে এইটা বলার দায়িত্বটা কার? আপনি কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। আপনি যদি কেউ যদি বলে যে পুলিশ সেটা করবে, আমি কিন্তু সেটা মানতে রাজি না। এর কারণ হলো ট্রাফিক যে ডিপার্টমেন্টটা আছে আমাদের পুলিশের আন্ডারে, ওনারা কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট রিলেটেড নলেজটা ওনাদের থাকার কথা নয়, এবং ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্ট রিলেটেড নলেজটা ওনাদের থাকার কথা নয়। এইটা দায়িত্ব নিয়ে সরকারি একটা সংস্থাকে এটা দায়িত্ব দেওয়ার কথা ছিল, সেই জিনিসটা দেয়া হয়নি। কাগজে কলমে আমরা ডিটিসি ক্রিয়েট করেছি কিংবা সিটি কর্পোরেশনের ট্রাফিক ডিভিশন ক্রিয়েট করেছি, কিন্তু একক একটা সংস্থাকে আমি যে দায়িত্ব দিব যে আজকে আমার সিটিতে এরকম রাস্তা এরকম হবে, এরকম ভাবে পরিচালিত হবে, এটা দেখার দায়িত্ব আপনার। যদি পুলিশকে কোনো একটা জিনিস আপনার জঞ্জাল দূর করতে হয় সেটা বলার দায়িত্ব আপনার, এবং কোনো রাস্তায় যদি বা মানুষের যদি যানজটের কারণে ভোগান্তি হয় সেটার জন্য জবাবদিহিতা করার দায়িত্ব আপনার। এই কাজটা আমরা করিনি। এটা হলো মূল। একজনকে দায়ী করতে হবে একটা সংস্থাকে, তাকে দায়িত্ব নিতে হবে আগে, নেয়ার পরে আমরা দেখবো যে সে কতটা ভালো পারছে নাকি পারছে না, তার ভালো করার জন্য কি দেয়া প্রয়োজন। আমরা কি এখনো কোনো কর্তৃপক্ষকে আপনাদের ঠিক করতে পেরেছি যে কার কাছে আমরা বলবো? না, এটা ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি করা হয়েছে, কিন্তু তাদেরকে কাগজে কলমে সেই দায়িত্বটা দেয়া হয়নি। কিন্তু এর কি কোনো ক্ষমতা আছে? ট্রাফিক ক্ষমতা তো আপনার অ্যাকচুয়ালি আমাদের যে ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির যে ম্যান্ডেট সংসদ থেকে পাস করা, সেখানে কিন্তু ক্ষমতা দেয়া আছে।
কিন্তু বাস্তবিক পক্ষে সেই ক্ষমতাটা তারা তাদেরকে মানে আপনার অ্যাপ্লিকেশন পর্যায়ে তারা নেয়নি, দায়িত্বটা নেয়নি, এবং সরকার সেটা দায়িত্ব নিতে তাদেরকে বাধ্য করেনি। জি, আমরা বুঝতে পারছি। তাহলে আমি ফাইনাল একটা কমেন্ট করি, আপনি 25 মিলিয়ন জনসংখ্যার একটা সিটি, হাতে গুনলে 5-6টা সিটি সারা গ্লোবালি আছে, সেরকম একটা সিটিকে যদি আপনি এরকম দায়িত্বহীন ভাবে ছেড়ে দেন, সে দায়িত্ব কার নেওয়া উচিত? আমি মনে করি আমাদের জনপ্রতিনিধি দুজন আছেন এখানে, ওনারাই বলুন। জি, ধন্যবাদ। আপনার কাছে আমি পরে আবার আসবো। জনাব ফরিদউদ্দিন, রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বহু উদ্যোগ নেওয়া হয়েছে, ফ্লাইওভার তৈরি হয়েছে, মেট্রো রেল হচ্ছে, কিন্তু নগরীর বাসগুলোর চেহারা বদলাচ্ছে না। এখনও রাজধানী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে লক্কর ঝক্কর বাস। নাগরিক বান্ধব একটি আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলবার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত আলোচকবৃন্দ যে বিষয়গুলি বলেছেন এটি যেমন সত্য, হ্যাঁ এটা আমরা স্বীকার করি, অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে এখানে। আপনি জানেন যে ঢাকা সিটিতে আসলে 20 থেকে 22টি সেবা প্রদানকারী সংস্থা আছে। এখন যদি আমি গণপরিবহন ব্যবস্থা বলি, এটার সাথেও দেখেন অনেকগুলো সংস্থা জড়িত। আমার সড়ক পরিবহন, মহাসড়ক বিভাগ, বিআরটিএ, ডিটিসিএ, সিটি কর্পোরেশন, পুলিশের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে শুরু করে অনেকগুলো বিভাগ এখানে জড়িত। হ্যাঁ, আমরা জানি যে আপনি যদি অন্যান্য শহরের সাথে ঢাকাকে তুলনা করেন, আপনি দেখেন যে গড়ে আমি যদি ঢাকা দক্ষিণ সিটির কথা বলি, দেখেন আমার 109 বর্গ কিলোমিটার জায়গায় আমাদের 1,20,00,000 লোক বসবাস করে। আমাদের একটি ওয়ার্ড আছে 46 নম্বর ওয়ার্ড, যেখানে 1 বর্গ কিলোমিটারে 2,46,000 লোক বসবাস করে। সুতরাং আমি চাইলেও আসলে যেটি বলা হয় যে 7 থেকে 8% রাস্তা থাকা দরকার, যেহেতু আমার জনসংখ্যার চাপ বেশি, আসলে এটা করা হয়ে উঠে না। আরেকটি জিনিস দেখেন যে পৃথিবীর অনেক শহরই দেখবেন যে অনেক, কিন্তু যতটুকু আছে সেটারও কি আমরা সদ্ব্যবহার করতে পারছি? আমরা তো দেখছি রাস্তা যেটাও থাকে তারও 3 ভাগ কিংবা 2 ভাগই আপনার দখল হয়ে থাকে। জি জি, আমি সেই কথাটাই বলছি। দেখেন এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। যে একটি চ্যালেঞ্জ আপনি যেটা বললেন যে রাস্তা অনেকাংশ দখল করে থাকে, এই যে একটু আগে বললেন যেমন যত্রতত্র গার্বেজ, আমরা কিন্তু একটা জিনিস অ্যাড্রেস করেছি, এখন কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোথাও খোলা জায়গায় কোনো গার্বেজ নাই। আমরা এসটিএস করে মানুষের বাড়ি থেকে ময়লাগুলি নিয়ে এসটিএস এ নিয়ে এসে ভাগাড়ে নিয়ে যাচ্ছি। যেমন একটি সমস্যা আমরা সমাধান করেছি। আমরা পর্যাপ্ত পার্কিং নাই, আমরা এখন পার্কিং এর অনেকগুলো উদ্যোগ নিয়েছি এবং এখনো আমাদের অনেকগুলো উদ্যোগ চলমান আছে। আমাদের পার্কিং এর ব্যবস্থা করতে হবে, নাহলে মানুষ তো রাস্তার আশেপাশে গাড়ি রাখবে। আমরা মতিঝিল কেন্দ্রিক, আমাদের পুরনো ঢাকা কেন্দ্রিক আমরা যে কমিউনিটি সেন্টার গুলো করছি, বাধ্যতামূলক ভাবে আমরা 2টা ভিত্তিতলে পার্কিং এর ব্যবস্থা রাখছি। এই যেমন আমাদের পজিটিভ উদ্যোগগুলি নিচ্ছে। আপনি যদি বলেন যে মানসম্মত, আমি প্রাইভেট কারের সংখ্যা আমি কখন কমিয়ে আনতে পারবো? যখন আমি মানসম্মত, আমি সময় মতো হাতের কাছে গণপরিবহন পাবো। আপনি জানেন যে এটার জন্য সরকার কাজ করছে, সিটি কর্পোরেশন কাজ করছে, মাননীয় মেয়রকে সভাপতি করে আমরা যেটা জানি যে বহুল আলোচিত বাস রুট ফ্রাঞ্চাইজেশন বা বাস রুট রেশনালাইজেশন, এটার কাজ হচ্ছে। করোনার কারণে আমাদের কার্যক্রমটা অনেকদিন সীমিত ছিল। তারপর আপনি দেখেন যে আমাদের যে ইন্টারসেকশন গুলো রয়েছে, এগুলো আসলে পরিকল্পিতভাবে আমরা ব্যবহার হচ্ছে না বা আমরা করতে পারছি না। এটার জন্য কিন্তু আমরা কাজ করছি। আজকেও এটার জন্য আমাদের সভা হয়েছে। তারপর যদি আমরা বলি দেখুন যান্ত্রিক অযান্ত্রিক যে লেনগুলোকে আলাদা করা, আমরা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যান করেছি। এখানে এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। অলরেডি আমাদের কাজ শুরু হয়েছে। যান্ত্রিক এবং অযান্ত্রিক লেনগুলোকে আমরা আলাদা করে দিব। ফলে এখানে হয়েছে কি, আসলে আমি মনে করি যে আসলে অনেকের সমন্বয়টা যেটি বলেছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এককভাবে যেমন ডিটিসি এর কথা বলেছে, হ্যাঁ ডিটিসি এর ম্যান্ডেট আছে, তাদের সক্ষমতাটাও কিন্তু দেখতে হবে। যেই কারণে আসলে পুলিশের ট্রাফিক বিভাগ, সিটি কর্পোরেশনের ট্রাফিক বিভাগ, ডিটিসিএ, সড়ক পরিবহন। জনাব ফরিদউদ্দিন, আমরা তো উন্নত বিশ্বের যে মানে এমনকি পার্শ্ববর্তী কলকাতাতেও দেখি যে আপনার যেখানে নগর পরিবহন সিটি কর্পোরেশনের অধীনে থাকে এবং বিশেষ যে আপনার জায়গাগুলোতে সিটি কর্পোরেশনের গাড়ি চলাচল করে এবং তারা সেভাবে ম্যানেজ করে, কিন্তু আমাদের দেশে সেই জায়গাটি নেই কেন? এই সেই এখতিয়ারটা কিংবা সেই ব্যবস্থাপনাটা আপনাদের নাই কেন? না, আপনি দেখেন সরকার কিন্তু এটা নিয়ে চিন্তা করছে, সরকার ভাবছে। যেমন আমাদের সিটি কর্পোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগ আমরা করেছি বেশ কয়েক বছর আগে, কিন্তু আমরা এখন যেমন আমাদের সক্ষমতা অর্জন হয়েছে, বাট আমাদের দেখেন ঢাকা শহরে যে পুলিশের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, যে ট্রাফিক যে পুলিশের ট্রাফিক বিভাগ আছে, এই ট্রাফিক বিভাগের সাথে যেমন আমরা কোঅর্ডিনেশন করছি। আজকেও আমাদের একটি মিটিং হয়েছে যে আধুনিক সিগন্যালিং ব্যবস্থা করার জন্য
পুলিশের ট্রাফিক বিভাগ এককভাবে উদ্যোগ নিয়েছিল, সরকারের একটা নির্দেশনা ছিল। আজকে কিন্তু আমরা মিটিং করেছি এবং এটা সমন্বয় করেছি, এটা এককভাবে আসলে পুলিশ পারবে না, পুলিশের দায়িত্ব নয়, এবং এটার একটা নিয়ন্ত্রণ সিটি কর্পোরেশনে থাকবে, এবং আমরা যেমন অবকাঠামো করে দিব, পাশাপাশি এটা মনিটরিং এর বিষয়টা সিটি কর্পোরেশনে থাকবে, যেহেতু আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে। পাশাপাশি এটার সাথে আমাদের ডিটিসি এর সাথে আমরা সমন্বয় করছি, আমরা কাজ করছি, এবং আমরা আশা করছি যে আসলে আপনি জানেন যে আপনি যে কলকাতার কথা বললেন, আপনি কলকাতাতে গিয়ে দেখেন, যারা কলকাতাতে যে হাওড়া বা ওই সমস্ত আশেপাশের এলাকা থেকে যে সমস্ত লোকজন আসে, দেখবেন কাজ শেষে সন্ধ্যার পরে 20% লোক পেরিফেরি এলাকায় চলে যায়, কিন্তু ঢাকা শহরে দেখেন যারা এখানে আছে কেউ না, এর চেয়ে বেশি লোক যায় তারা লোকাল ট্রেনগুলোতে, যেগুলো আপনার পার্শ্ববর্তী ছোট শহর থেকে যে ট্রেনগুলো আসে সেই ট্রেনগুলোতে আসে, সেই ট্রেনগুলোতে তারা চলে যায়। কিন্তু ঢাকাতে তো সেই সুযোগটা ছিল, সেটা কেন আপনারা করেননি? ঢাকা শহরের যে চারিদিকে যে ট্রেন সার্ভিস, বিশেষ করে টঙ্গী থেকে আপনার কমলাপুর এবং নারায়ণগঞ্জ থেকে কমলাপুর, সেটাকেও তো ঠিকমতো কাজে লাগানো হলো না। এক্স্যাক্টলি, আমরা আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, বাট আমরা মনে করি যে এখানে এই যে আমার শহরের পেরিফেরি এলাকা থেকে কাজের জন্য ঢাকা শহরে আসবে, সন্ধ্যার পরে রাত্রেবেলা আমাদের 20-30% লোক শহরের পেরিফেরি এলাকায় চলে যাবে। এটাও যদি করতে পারি তাহলেও দেখবেন ঢাকা শহরে যানজটের চাপটা অনেকাংশে কমে। কিন্তু এই আলোচনাগুলো আমরা দীর্ঘদিন ধরে করছি যে সেটাও যদি করতে পারি, এটা তো কিন্তু আসলে বিগ ডিল না। এটা আমাদের তো মনে হয় যে ইচ্ছে করলেই হয়, কিন্তু এই যে আপনি বলছেন যে সেটা আমরা করতে পারি, কিন্তু কবে হবে? বিগত 15 বছর ধরে কিন্তু আমরা এই আলোচনা করে আসছি যে এই ট্রেনগুলোকেই যদি আপনার ঠিক মতো কাজে লাগানো যায়। পার্শ্ববর্তী কলকাতা হলো সবচেয়ে বড় উদাহরণ। তাহলেও তো এই যে চাপটাই, রাস্তার উপর বাসের চাপ, মানুষ সহজে খুব দ্রুত সময় চলে আসতে পারে শহরে, আবার ফিরে যেতে পারে। আপনি দেখেন এই বিষয়টার সাথে কিন্তু অনেকগুলো বিষয়, হ্যাঁ আমি রেলপথ বিভাগকে করলে 6 মাসের ভিতরে ট্রেনের ব্যবস্থা করে দিতে পারবে, কিন্তু লোক যারা আপনার ধরেন কারণ বাজারে যারা কাজের জন্য আসে, সে যদি একটা বিকল্প কাজের সংস্থান আপনার টঙ্গীতে বা নারায়ণগঞ্জে না পায়, তাহলে কিন্তু সে ঢাকা শহরে থাকবে। এটার সাথে আসলে অনেকগুলো বিভাগ এবং আমি বলবো যে জনপ্রতিনিধি, জনসম্পৃক্ততা, নাগরিক সম্পৃক্ততা, সকলের আসলে সমন্বিত একটা মানে। ধন্যবাদ জনাব ইলিয়াস কাঞ্চন। স্বল্প দূরত্বে হিউম্যান হলার রিক্সা, বেশি দূরত্বে ভাঙাচোরা বাস, এটাকে গণপরিবহন কি আদৌ বলা যায়? আপনার কাছে শুনবো একটি বিরতির পর। দর্শক, বেঙ্গল সিমেন্ট কেমন মানুষ চায় অনুষ্ঠান নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ, যার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বাংলাদেশ মধ্য আয়ের দেশে রূপান্তরিত হয়েছে, দুর্বার গতিতে এগিয়ে চলেছে উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়নের পথে। আজকের এই শুভক্ষণে RTV পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, তার দীর্ঘায়ু কামনা করছি। আমরা ফিরছি আলোচনায়। আজ আমাদের আলোচনার বিষয় উন্নত আধুনিক সরকারি পরিবহন ব্যবস্থার বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। জনাব ইলিয়াস কাঞ্চন, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে স্বল্প দূরত্বে হিউম্যান হলার রিক্সা, বেশি দূরত্বে ভাঙাচোরা বাস, এটাকে গণপরিবহন কি আদৌ বলা যায়? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে 50 বছরের জঞ্জাল এবং আমাদের না জানার বিষয় সমস্ত কিছু মিলে কিন্তু আজকে পরিবহন সেক্টরের এই অবস্থা। আমাদের এই সিটি কর্পোরেশনের কর্মকর্তা একটু আগে বলেছেন যে এখনো মিটিং করছেন, কি করা যায়, কবে হবে উনি নিজেই জানেন না। এই অবস্থা আসলে 50 বছর ধরে চলছে। আমরা আসলে মানে একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদের পরিবহন সেক্টরটাকে আমরা দাঁড় করাই না। এখানে যার যেভাবে ইচ্ছে হয়েছে সেভাবে করতে পেরেছে, কোনো বাধা আসেনি কখনো। যখন যার ইচ্ছা হয়েছে একটা বাস কিনেছে, কিংবা একটা ট্যাক্সি কিনেছে, কিংবা আপনার একটা সিএনজি কিনেছে, এইভাবে আপনার এখানে চলছে। এবং পরবর্তী সময় নিজস্ব দেশীয় মেডে নসিমন, করিমন, বটবটি, নানান কিছু এখনো চলছে। সেই মানে প্রযুক্তি, রিক্সার মধ্যে মোটর লাগানো, তারপরে ব্যাটারি লাগানো, নানান কিছু। কিন্তু এগুলো
যে দেখার জন্য যারা যে ডিপার্টমেন্ট গুলো আছে তারাও আসলে মানে সেই দায়িত্বটুকু আপনাকে পালন করে না সঠিকভাবে। আমাদের বিআরটিসি, আমাদের এখানে সরকারি গণপরিবহনের যারা এটার দায়িত্বে যারা ছিল, আপনি দেখেন যে সেগুলো কিন্তু সারা বাংলাদেশে চলার কথা, কিন্তু সেগুলো চলছে না, চলতে দিচ্ছেও না। অন্তত ঈদের সময় তারা যে আপনার কারা চলতে দিচ্ছে না আপনার যারা এই পরিবহন সেক্টরে যারা ব্যবসা করছেন তারা মনে করেন যে বিআরটিসি যদি এগুলো চলে, কারণ বিআরটিসির সংখ্যা তো খুবই কম, মানে একেবারেই মানে যদি সংখ্যা হিসাব করেন সেই তুলনায় তো, এবং সেটা সরকারি সংস্থার, তাহলে পরে অর্থ লাভের একটা বিষয় আছে। যখন যে ডিপার্টমেন্টে যে এসেছে তো সেই জায়গায় সেই ডিপার্টমেন্টটাকে আসলে তাদের যে দায়িত্ব ছিল যে একটা সিস্টেমের মধ্যে আনা এবং অন্যান্য জায়গায় যে সমন্বয় সৃষ্টি করা, এটা কিন্তু কেউ করে নাই। কারণ সমন্বয় সৃষ্টি করে নাই কারণ হলো যে এখানেও আয়ের একটা বিষয় আছে। যেমন একটু আগে যে সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা যিনি বলেছেন, এতে আপনারা বুঝে নেবেন যে এখানে আপনার ঢাকা সিটি কর্পোরেশনের ট্রাফিক সিস্টেম কিন্তু সিটি কর্পোরেশন এবং পুলিশের মধ্যে কিন্তু একটা দর কষাকষি চলছে। এটা উনি নিজেই বলেছেন এবং আমরাও এটা জানি। কেউ বলে মানে পুলিশ বলে যে কেন আমরা রাস্তায় ট্রাফিক ম্যানেজ করব, তো সেই সিগন্যাল কেন সিটি কর্পোরেশন লাগায়? আর সিটি কর্পোরেশন বললো যে এটা তো আমাদের দায়িত্ব, আমাদের শহর, আমরা এটাই করি। এই যে এখনো পর্যন্ত কিন্তু এদের মধ্যে কিন্তু কে করবে, কারা সিগন্যাল লাগাবে, কারা সিগন্যাল দেখবে, এই দ্বন্দ্বের কারণে, এখানে এই স্বার্থের কারণে কিন্তু এখনো পর্যন্ত হাত দেয়া কিন্তু সিগন্যাল সিস্টেম বা ঢাকা শহরে চলছে। তো মুদ্রা কথা আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের জ্ঞানেরও অভাব ছিল এবং আমরা শুরু থেকে আমরা এই পরিবহন সেক্টরটাকে যেভাবে একটা জায়গায় নিয়ে আসা দরকার ছিল সেইভাবে আমরা কেউ করি না। এবং আমাদের যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো ছিল তারা যে তাদের যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করেন নাই, সমন্বয় সৃষ্টি করেন নাই। এবং আজকে আরেকটি জিনিস যেটা হলো যে গরিব দেশ ছিলাম আমরা, আমাদের ডেভেলপিং পার্টনার যারা আছে তারা যখনই একটা বাজেট নিয়ে এসেছে, টাকা নিয়ে এসেছে, ওনারা সাজেশন দিয়েছেন। তো সেই সাজেশনটাকে, সেই টাকাটাকে কাজে লাগানোর জন্য সেই কাজটা আমাদের দেশে, আমাদের দেশীয়তে উপযোগী কিনা সেটা কিন্তু কখনো কিন্তু যাচাই বাছাই করার সুযোগ আমাদের হয় নাই। কারণ হলো গিয়ে টাকাটাকে আমাদের রাখতে হবে এবং টাকাটার মধ্যে কিছু খরচ করব, বাকিটা আমাদের নিজেদের পকেটে যাবে। এই উন্নয়নও একটা বিষয় আছে। তো নিজের উন্নয়ন, দেশের উন্নয়ন সবকিছু মিলায় উন্নয়ন আছে এবং দাতারা দিচ্ছে। তো সেই দাতারা তো আর বিনা এমনিতে দেয় না, এটা আমাদের ঋণ দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু বলি দাতা। তো ঋণ কেমনে দাতা হয়, এই হলো গিয়ে বিষয়। এই সমস্ত মিলিয়ে আজকে এই গণপরিবহন, এখন আপনারা হয়তো বলতে পারেন তাহলে এই গণপরিবহন মানে কিভাবে উন্নত দেশে আমরা যাচ্ছি। আমি কয়েকটা দেশের বিষয় আমি জানি, যেমন আপনার গিয়া লন্ডনে আপনার গিয়া বাস কিন্তু মানে সিটিতে যে বাসগুলো চলে টোটালটাই কিন্তু সরকারি, এবং আপনি তারা যে টাইমিং মেনটেন করে, আমি নিজে ওখানে বাসে চলি, আমি লন্ডনে গেলে আমি বাসে চলি, এত সুন্দর টাইমিং। আপনি যেখানে বাস স্টপেজে দাঁড়াবেন সেখানে ডিজিটাল আপনার গিয়া ঘড়ি আছে এবং কোন বাসটা কখন আসতেছে, কত নম্বর বাসটা কখন না। এবং আমি দেখেছি যে 1 মিনিটেরও ওই দিক সেদিক হয় না। কি করে? তাদের এখানেও তো যানজট আছে, সেখানেও যানজট আছে, সিগন্যাল আছে, কিন্তু তারপরে কিন্তু টাইমলি আসতেছে। তো এই যে বিষয়গুলো এখন মনে করেন যে আমাদের তো এখানে ছিল যে বিআরটিসি, সেই বিআরটিসি তো আসলে আমাদেরকে সেইভাবে সার্ভিস দিতে পারে না। তাহলে আমরা কিভাবে, তাহলে আমাদের এখান থেকে উত্তরণটা কি হবে? আমাদের উত্তরণটা সেটি হলো যে আমাদের এই গণপরিবহনের যে ডিপার্টমেন্ট গুলো, প্রত্যেক ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে একটা সমন্বিত এবং আমাদের হয়তো কিছুটা যানজট কিংবা দুর্ঘটনা কমবে, কারণ এখন এই যে মেট্রো, তারপরে আপনার এলিভেটর, এক্সপ্রেস, এই সমস্ত জিনিসগুলো হয়েছে, এটার সুফল হয়তো আমরা বছর 3 পরে হয়তো পাবো। কিন্তু সঙ্গে সঙ্গে আরো যদি আমরা, যেটি আপনি নিজে বলেছেন এবং আমাদের সিটি কর্পোরেশনের এমনি বললেন যে ছোট ছোট শহরগুলো থেকে যখন রাজধানীতে আসে, ট্রেনে আসে, কিন্তু আমাদের সেই ট্রেনটাকে কিন্তু সেইভাবে মানে উন্নয়ন করা হয়নি।
তো ট্রেনকে যদি উন্নয়ন করতে, এবং অবাক ব্যাপারে যে ডেমোগুলো যেগুলো কিছুদিন আগে টঙ্গী থেকে আমাদের ঢাকা আসার জন্য ডেমোগুলো, আপনি জানেন সেই ডেমোগুলো এখন 2টা ডেমো ছাড়া বাকিগুলো সব নষ্ট হয়ে পড়ে আছে। কেন ভাই নষ্ট হয়ে পড়ে থাকবে কেন? এটা কি আপনার ইয়ে নাকি একটা সিএনজি নাকি? কোটি কোটি টাকা, শত কোটি টাকা দিয়ে আপনি একটা ডেমো নিয়ে আসে তারপরে আপনি নষ্ট করে ফালাই দেবেন, কেউ কোনো খোঁজ নিচ্ছে না। আপনি দেখেন বিআরটিসির বাসগুলো, সেগুলো ডিপোতে পড়ে আছে। হ্যাঁ, 1000-1200 করে এক একবার এই বাসগুলো আনছে, এনে কিন্তু সেগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যায়। তো সেগুলো আমাদের প্রশ্ন, আমার প্রশ্ন আপনার কাছে, এই যে বিআরটিসি এটা কিন্তু অনেক পুরনো একটি সংস্থা এবং বাংলাদেশে এদের একটি খুব ভালো অবস্থা ছিল এক সময়, কিন্তু দিনের পর দিন আমরা সেটাকে ভঙ্গুর এবং আস্তে আস্তে আপনার অকার্যকর একটি সংস্থা হতে দেখলাম। এমনকি বিআরটিসি বাস এখন তো মানে জনসাধারণকে পরিবহনের ক্ষেত্রে খুবই কম দেখি আমরা, বেশিরভাগই বিভিন্ন সরকারি সংস্থা কিংবা বিভিন্ন সংস্থার কাছে তার ভাড়ায় খাটে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন হিসেবে ব্যবহার হয়। তাহলে জনগণের জন্য বিআরটিসি কত? সরকারি সংস্থার যে বাসগুলো পৃথিবীর অন্যান্য দেশে, উন্নত দেশে গত 60-এর দশকে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সরকারের নিয়ন্ত্রণে চলে এবং সেখানে কিন্তু ভর্তুকির একটা সিস্টেম থাকে। জনগণের মানে পরিবহন মানে সেবাটা দেওয়ার জন্য সেখানে সরকারের ভর্তুকির ব্যবস্থা থাকে। সেখানে কিন্তু আয় করবেন মানে আপনার এই পাবলিক বাস যেভাবে চলে আয়ের কথা সবসময় চিন্তা করবেন তা না। সরকার আয় যেটা করার চেষ্টা করে সেটা হলো যে মানুষের যে কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টাটাই সরকার এটাকে তারা পুঁজি করে যে আমার জনগণের কর্মঘণ্টাটা যেন আমি নষ্ট না। জি, ধন্যবাদ আপনাকে। একটা কর্মঘণ্টার সময় আছে, তো এটা তো মূল্য আছে। আমাদের সাথে অনেকগুলো ফোন অপেক্ষা করছে, আমরা একটি ফোন নিয়ে নেব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমদাদ মিরপুর থেকে। জি বলুন এমদাদ সাহেব। আমার 2টা প্রশ্ন। আমি যতদূর জানি গণপরিবহনের ভাড়া নির্ধারণ করে বিআরটিএ এবং মালিক সমিতি মিলে। জি, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়ে বিল নামক যে সুপারভাইজার থাকে, এখন ফাইনালি উনি ফাইনাল অথরিটি ভাড়া নির্ধারণ করার জন্য উনি যেই টাকা সাইন করে দেয়, আমি যদি তারপরে 1 কিলোমিটারও যাই আমার থেকে 20 টাকা আদায় করে। এইটা কিভাবে বন্ধ করা যায়? জি ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা। জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সঙ্গে। ইলিয়াস কাঞ্চন যেমনটি বলবার চেষ্টা করেছেন, পরিবহন ব্যবসায়ীদের কারণে বিআরটিসি দুর্বল হয়ে আছে, আপনাদের কারণে দীর্ঘদিন ধরে রেল খাত দুর্বল হয়েছিল, এমন অভিযোগ আছে। বিমানটা শুধু বাদ দিয়েছেন উনি, বিমানটা বলাটা উচিত ছিল ওর সঙ্গে। জি, ওনার স্বভাবসুলভ একটা অবস্থা হলো সবসময় পরিবহনের পিছনে লাগা, ওনার একটা অভ্যাস। এটা ওনার কি কারণে বলেন উনি আমি বুঝি না, সবসময় উনি বলবেন না। এই অভিযোগগুলো কি আপনি অস্বীকার করবেন? আপনি কি এই অভিযোগগুলো অস্বীকার করবেন? বিআরটিসি উনি চালাক না, এটা বিআরটিসি তো কি বিষয়টা হলো, বিআরটিসি উনি সবসময় চালাক। উনি চালাক না কেন? বিআরটিসি চেয়ারম্যান ওনাকে বানাই দিতে পারে তো সরকার, পারে নাকি? দেয় না কেন? বিআরটিসি চেয়ারম্যান করেন দেখুন আমরা কোথায় গাড়ি আটকাচ্ছি, কোন জায়গায় বলছি, উনি বলুন না আমাকে একটু, বললেই তো পারে যে রাঙা ভাই এই জায়গায় আটকাচ্ছে। বললাম না ব্যাপারটা, উনি তো প্রায় এখন দেখি আমার পিছনে লেগে আছে। আমি কোথায় আপনার পিছনে লাগলাম? আপনি তো বিআরটিসি থেকে আমি কোন জায়গায় বিআরটিসি আটকালাম আপনি বলেন আমাকে। আপনার শহরে লাগবে কেন বললেন? এটাই তো লাগার কথা বললেন। আরে ভাই আমি আপনাকে আপনার সংশোধন হওয়ার জন্য বলি কথাগুলো, আমি তো এমনি বলি না। এই যে আরো রেগে যাচ্ছেন আপনি, আরো রেগে যাচ্ছেন, মনে হচ্ছে ভাবির সাথে ঝগড়া করে বোধহয় আমার সাথে কথা বলছেন আপনি, এরকম একটা অবস্থা সৃষ্টি করলেন। আপনি কেন বললেন যে বিআরটিসি আমরা চালাতে দিই না? কোন জায়গায় আটকালাম বলেন আপনি? হ্যাঁ, ভাঙচুর হয় কোথায় কোথায় কোন সালে কোথায় ভাঙচুর? একটা স্পট বলেন। জনাব মশিউর রহমান রাঙা, একটা স্পট বলেন না। জনাব মশিউর রহমান রাঙা, এরকম সংবাদ কিন্তু আমাদের মিডিয়াতে অনেকবারই এসেছে। এটা আসলে অস্বীকার করা যাবে না যে আপনি এই রুটে আপনার বিআরটিসি বাস চালাতে দেওয়া হবে না। এখন আপনি স্পেসিফিক একটা রুট বলেন না যে আপনি আমরা 1200 বিআরটিসি এরকম আমরা একটা গাড়ি 20 বছর পিছনে লাগার কি হল? আমরা একটা গাড়ি 20 বছর আব্দুল্লাহপুর রুটে বিআরটিসি কি চলে? আপনি বলেন। চালাতে পারে, আপনি চালাতে বলেন না, আমি কালকে থেকে অ্যারেঞ্জ করে দেবো। তা আপনি তো ভেঙে দেবেন। চালান না, আপনি ভাঙলে আমার কাছে দায় নেবেন, দিয়ে নেবেন, আমি দিব আপনাকে। তারা যেটা প্রফিট রুট, আমরা যে রুটটা তৈরি করি আব্দুল্লাহপুর রুট আমরা তৈরি করেছি, আমরা পরিবহন মালিক সমিতি,
সেখানে জনগণ আছে, ওখানে বাড়িঘর হয়েছে, আমরা গাড়ি দিয়েছি ওখানে। সেখানে যদি ফট করে বিআরটিসি 10টা গাড়ি ডাবল টেকার দিয়ে দেয়, আজকে সারা বাংলাদেশে ডাবল টেকার চলে গেছে। তো ডাবল টেকারগুলো আবার সব ফেরত আসতেছে ঢাকায়। এবং আমরা একটা গাড়ি 20 বছরের বেশি আমরা চালাই, 20 বছরের বেশি আমরা চালানোর চেষ্টা করি। সেই গাড়িটা বিআরটিসি আপনি শুনলেন ডেমো ট্রেন, তারপর বিআরটিসি 1200-1400 পরে আসে, এগুলাকে কটকটি দোকানে বিক্রি করতে হচ্ছে, লোহার দোকানে, লোহা লস্করের দোকানে। আপনার শহরে একটা ঢাকা সিটিতে আপনার প্রায় 2 কোটি মানুষ, আপনার যেখানে রাস্তা লাগবে আপনার 25% সেখানে আপনি রাস্তা দিচ্ছেন 7%। আপনি বলতেছেন সিগন্যালের দোষ, আপনি বলছেন এর দোষ, ওর দোষ। এত দোষের বিষয় তো না। দোষটা আমার, দোষটা আমি নেই, আপনার দোষটা আপনি নেন, সবার দোষটা আমরা আমাদের কাছে নিতে পারি। তো সরকার থেকে প্রত্যেকটা ডিপ্টি সেক্রেটারিকে একটা করে কার দেওয়া হচ্ছে, একটা করে জিপ দেওয়া হচ্ছে কাউকে। গাড়ির সংখ্যা তো বাড়বেই। 32% জায়গা তারা বন্ধ করে রাখতেছে, 32-33% রাস্তা তারা বন্ধ করে রাখছে। এই গাড়িগুলো তাদের বাড়িতে রাখার জায়গা নাই, তারা রাস্তায় রাখছে। আপনি দেখেন কতগুলো জায়গা 30% জায়গা শতকরা দখল আছে, এগুলো সিটি কর্পোরেশন দেখবে না? যে জায়গাগুলো দখল করে রাখছে তারা এগুলো দেখবে না? তারা এগুলো দেখে না কোনো সময়, কারণ তাদের তো ভোট লাগে। আমরা বলি না আমাদের তো ভোট লাগে, কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তো ভোট লাগে না ভাই। তারা তো এগুলো করতে পারে, তারা এগুলো ধরতে পারে, করতে পারে। আজকে আপনি সেই অনুপাতে যদি আসতেন তাহলে এই সমস্যা আজকে হতো না। আজকে উন্নত বিশ্বের কথা আমরা বলি যে আমরা লন্ডনে এটা দেখলাম, আমরা চায়নায়, আমি জাপানে আমি গেছি, পার্শ্ববর্তী ভারতের কথা আমরা গেছি, কলকাতায় আপনি দেখছেন, কলকাতায় এক সময় জ্যাম ছিল, এখন কিন্তু জ্যাম নেই। আপনার পরিমাণ মতো রাস্তা না থাকলে আপনি গাড়ি কিনতে দেন কেন? আপনি একটা পরিবারে একটা বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য, দাদা ভাই বলেন একটু আগে, যে একটু আগে উনি আশরাফ সাহেব বললেন যে গাড়ি দেওয়ার জন্য 2 বার করে যাইতে হয়, 2 বার করে আসতে হয়, 2টা বাচ্চা থাকলে 4টা গাড়ি তাদেরকে দিতে হয়। তাহলে এগুলা যদি আমরা বলছি যে আমাদের এই গাড়িগুলো আপনারা গভর্নমেন্টকে দিয়ে দিয়েছিলাম যে আপনারা নিয়ে নেন, আপনারা নিয়ে আমাদের নতুন গাড়ি দেন 4%, 5%। ইলিয়াস ভাই সেই অনুষ্ঠানগুলোতে ছিল আমাদের সঙ্গে, উনিও একমত ছিলেন আমাদের সঙ্গে যে ঠিক আছে আপনারা এগুলো মালিক। আমরা 3টা রঙের 3টা গাড়ি করতে চেয়েছিলাম, কলকাতার মতো বা বিভিন্ন দেশের মতো। ম্যাক্সিমাম দেশেই তো সিটি কর্পোরেশনে গাড়ি চালায়, তারা ভর্তুকি দেয়, ভর্তুকি দিয়ে গাড়ি চালায়। আপনি বিআরটিসিকে যতক্ষণ মধ্যে ভর্তুকি দেবেন না ততক্ষণ মধ্যে ওরা চালাতে পারবে না। আমরা চালাচ্ছি এবং আমরা প্রফিট করে মালিকরা বাঁচতেছে। আমরা না বাঁচলে আমরা কালকে তো রাস্তায় নামতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে। এই যে করোনায় 3 মাস আমার গাড়ি বন্ধ রেখেছেন আপনি, এখন বলছেন আপনাকে ট্যাক্স দিতে হবে। হাউ ইট ইজ পসিবল? আমি কেন ট্যাক্স দেবো? আমার গাড়ি আপনি বন্ধ করে দিলেন গভর্নমেন্ট, আপনি এখন বলছেন অর্থ মন্ত্রণালয় আমাকে এনবিআর বলতেছে না তোমাকে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স না দিলে তোমার জরিমানা হবে, তোমার গাড়ি বন্ধ হবে। যেখানে সেখানে পুলিশ গাড়িগুলোকে আটকাচ্ছে এবং এই জরিমানা করতেছে, এবং যে কোনোভাবে হোক গাড়িগুলো সেখানে, আমি টেলিভিশনে বলা উচিত নয়, সেই কারণে গাড়িগুলো সেইভাবে সেখান থেকে বেরিয়ে আসছে। তা আপনি শুধু আপনার দিকটা দেখবেন, পরিবহন মালিকদের দিকটা আপনি দেখবেন না। আমরা আনিসুল হক বোধহয় যিনি মারা গেলেন উত্তরের, উনি কর্পোরেশনের চেয়ারম্যান মেয়র ছিলেন, উনি আমায় কথা দিয়েছিলেন যে আপনি 4% আমরা দিব, রাঙা ভাই আমরা গাড়িগুলো আমাদের দিতেন, আমি স্কুল কলেজে এই গাড়িগুলো কালার করে স্কুল কলেজে দিয়ে দিব সব, আর আপনাদের আমরা নতুন করে গাড়ি আনা দিব, আপনারা 3টা রুটে। উনি তো চলে গেলেন, কিন্তু সমস্ত কিছু রেডি। কেন আপনি চলে যেতে পারেন? আজকে আরটিভি চলবে না? আমি চলে যেতে পারি, পার্লামেন্ট চলবে না? আমি চিফ হুইপ পার্লামেন্ট চলবে না? মাননীয় প্রধানমন্ত্রীর আগে আরো প্রধানমন্ত্রী ছিলেন, দেশ চলে নাই? তার আগে এরশাদ সাহেব ছিলেন, চলে নাই? উত্তর দক্ষিণ রাস্তা, ঢাকার সমস্ত রাস্তা আপনার উত্তর দক্ষিণ, একমাত্র রাস্তা আপনার ইয়াতে করে যেটা এরশাদ সাহেব যেটা করেছে। আমার প্রশ্ন সেটা আনিসুল হক নাই, তাতে উদ্যোগ থেমে গেল কেন? আমি জানি না, আই ডোন্ট নো, আমি কেন বলবো? আমি তো জানবো না, সেটা জানবেন তো আপনারা, জিজ্ঞেস করবেন তাকে, ডাক দেন মেয়রকে বলেন, মেয়রদেরকে নিয়ে বসেন, আমাদের সমস্যাটা কি তারা বুঝতে চেষ্টা করুক। তারা আমাদেরকে, এই আতিক সাহেব কদিন ডাকছে আমাদের, ডাকেনি একদিনও। আজকে কি বলে যিনি আসছেন ঢাকা দক্ষিণে, উনিও আমাদের পরিবহনের সঙ্গে একটা যোগাযোগ উনি রাখছেন, আমাদের মহাসচিব বা আমাদের পরিবহনের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন। আজকে সিগন্যালিং কোনো সিস্টেম নাই। আজকে আমার গাড়ি একটা আপনার কি বলে আমাদের সিটি কর্পোরেশন থেকে বা এখান থেকে চলবে, আসবে, রাস্তায় কোনো স্টপেজ দেওয়ার জায়গা নাই, আমার গাড়ি থামে যে যাত্রী নামাবে উঠাবে তার কোনো জায়গা নাই, কোনো কিছুই করবেন না। আর আপনি খালি পরিবহনের দোষ দেবেন, পরিবহন এই করলো, আর পরিবহন তো ভাড়া নেয়, ভাড়া বেশি নেয়, সেটা জায়গা আছে, জায়গা মতো কমপ্লেন করে দেন না, ওই গাড়ি বন্ধ করে দেবো আমরা, ওই গাড়ি আমরা বন্ধ করে দেবো। আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি, অনেক গাড়িকে গভর্নমেন্ট ডাম্পিং করে দিয়েছে, চালু গাড়ি গভর্নমেন্ট ডাম্পিং করেছে, আমরা তো কোনো শব্দ করি নাই। কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, নিজের দোষে অ্যাক্সিডেন্ট করবে, ডাম্পিং করে দেন। আপনিও মনে হয় আজকে ভাবির সাথে ঝগড়া করেছেন কিনা আমি জানি না, আপনাকে কিন্তু গাড়ির সব দোষ কিন্তু এটা বলা হয়নি। আমরা বিটিআরসি কে নিয়ে আজকে আলোচনা করছি, যে সরকারি সংস্থাটা বিআরটিসি কে নিয়ে আলোচনা করছি, সরকারি সংস্থাটা এতখানি রয়েছে বলে হেল্প করি। এটা আপনার এই যে আমাদের ফরিদ সাহেব যে কথাটা বলেছেন, নির্বাহী কর্মকর্তা, উনি আমাদের রংপুরের ডিসি ছিলেন,
ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি যে কথাগুলো বলেছেন যে আপনার সমন্বয় করতে হবে, সবার সঙ্গে সমন্বয় করতে হবে, ইলিয়াস ভাইকে সমন্বয় করতে হবে, আমাকেও করতে হবে। প্রতিটা আলোচনাতেই সমন্বয়ের কথা বলছি। আপনি একলা করতে চাইলে তো হবে না। আপনি একলা বিআরটিসি চালাতে চাইলে তো, বিআরটিসি কারা চালায়? আপনি একটা দলীয় লোককে দিচ্ছেন, ওর কাছে আপনি বলছেন 1200 টাকা দিবি গাড়ি নিয়ে যা, 1400 টাকা দিবি গাড়ি নিয়ে যা, 2000 টাকা দিবি গাড়ি নিয়ে যা। আপনি দেখেন না খবর নিয়ে সত্যি কিনা। মিথ্যা কথা হলে পরিবহন করবো না, রাজনীতিও বাদ দিয়ে দেবো, রাজনীতিও করবো না, যান। আমি পার্লামেন্ট থাকি, পদত্যাগ করবো দরকার হলে, আমি যদি মিথ্যা বলে থাকি। এগুলো আপনি দেখবেন না, এগুলো আপনি শুনবেন না, শুধু দোষ দেবেন, তা তো হয় না। আমাদেরকে সরকারকে দেশ চালানোর জন্য, অন্তত সিটি কর্পোরেশনটাকে চালানোর জন্য, সিটিকে চালানোর জন্য ব্যবস্থা দিতে হবে। সরকার সেটা চেষ্টা করছে, সেটা আপনার ফ্লাইওভার করছে, সেটা আবার মেট্রো রেল করছে, আন্ডারগ্রাউন্ড করছে, সারা পৃথিবীতে আমরা এগুলো দেখেছি। আজকের থেকে ট্রাম, কলকাতায় গিয়ে ট্রাম, আজকে নতুন করে ট্রাম, বহুদিন আগের থেকে ট্রাম ওখান থেকে আছে। তারপরে তারা এখন ফ্লাইওভার করে টোটাল একদম তারা মুক্ত করে ফেলেছে, রিক্সা মুক্ত করেছে, অনেকগুলো রাস্তায় রিক্সা আসতে পারে না। তার একটা রিক্সার মধ্যে কি লাগায় এখন আপনি জানেন? এই এতটুক ব্রেক প্যাডেল, এতটুক ব্রেক প্যাডেল, সেই ব্রেক প্যাডেলের সামনে ব্রেক প্যাডেল, তাও পিছনে চাকায় না, সেটাতে মোটর লাগাই দিয়েছে, পায়ের উপরে পা তুলে দিয়ে রিক্সাওয়ালা বসে আছে, গাড়ি চলছে। এই ব্রেকটা যখনই এমার্জেন্সি করছে, তখনই পিছনে আপনি ট্রামা সেন্টারে যান, আপনি পঙ্গুতে যান, রাস্তায় পড়ে আছে, তাদের চিকিৎসা করার ব্যবস্থা নেই। প্রত্যেকটা মানুষ হয় হাত ভাঙছে, নাহলে পা ভাঙছে। তো এগুলো নিয়ে তো কেউ কথা বলেন, এগুলো এই মানুষগুলোকে নিয়ে। এমনকি আগে অলিগলিতে ছিল, এখন কিন্তু এটা একদম শহরে, মানে মেইন রোডে উঠে। আপনি হাইওয়েতে আপনার একটা গাড়ি মিনিমাম স্পিড থাকে আপনার 80 কিলোমিটার বা 60 কিলোমিটার আমাদের স্পিড থাকে, যেগুলো ঢাকা বিভিন্ন জেলায় যাতায়াত করে। এই গাড়িগুলো কিভাবে এই এত স্পিডের একটা গাড়ি সামনে একটা আপনার নসিমন করিমন ভটভটি পড়ে গেল। 1000 বার বলেছি গভর্নমেন্টকে, আমরা 100 বার বলেছি বন্ধ করেন এগুলো, প্লিজ স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট। নেবার কেউ পারে না, যারা করতে যায় তারাই ওখানে 2 পয়সা কামাই করে। তাহলে সমস্যা আছে না? সমস্যাটা হলো ওইখানে। অবৈধ কামাই বন্ধ না করা পর্যন্ত আপনি সিটি বলেন, আপনি ন্যাশনাল বলেন, কোন জেলাতে আপনি গাড়ি চালাতে পারবেন। আপনি রংপুরে যান, যানজট, খুলনায় যায় যানজট, রাজশাহীতে যান যানজট, এমন কোন জেলা নাই আপনি যানজট মুক্ত। ধন্যবাদ আপনাকে। জনাব আবু জাহির এমপি, সরকারের বহু সাফল্য আছে, কিন্তু একটি নাগরিক বান্ধব গণপরিবহন ব্যবস্থা কেন গড়ে তুলতে পারছি না? ধন্যবাদ আপনাকে। আমি আসলে সকলের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমার আলোচনা শুরু করতে চাই। বিশেষ করে আপনি বলছিলেন যে আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনার 75তম জন্মদিন। এই দিনে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার নির্বাচন এলাকা হবিগঞ্জবাসীর পক্ষ থেকে রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে আরো দীর্ঘ আয়ু দেন। ওনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা আমরা যেন অব্যাহত রাখতে পারি। সকল আলোচকের আলোচনা আমি শুনেছি। আসলে বাস্তবতা, আমি আমার অবস্থান থেকে কথাগুলি যদি আপনার সামনে তুলে ধরি, কারণ এই দেশ আরো 20 বছর পূর্বে কোথায় ছিল, আজকে আমরা কোথায়? গণপরিবহন আজকে জনগণের স্বার্থে আলোচনাটি হচ্ছে আমাদের ঢাকা সিটিকে, আরো ঢাকা শহরের মানুষকে আরো সহজলভ্যভাবে গণপরিবহন সেবাটি দেওয়া। এখানে আলোচনায় বেরিয়ে এসেছে যে পরিমাণ রাস্তা থাকার কথা, সেই পরিমাণ রাস্তা নাই, সংখ্যা গাড়ি বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞের মতামত আমি যদি বলি, অতীতে বেশি দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে থেকে যদি 15 বছর পূর্বের কথা ঢাকা আমরা দেখি, এই ঢাকাতে কিন্তু ফ্লাইওভার ছিল না। আজকে এই 3টা সরকার, এর আগের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কুড়িল, মহাকালী, মগবাজার, আপনার হানি ফ্লাইওভারের মতো ফ্লাইওভার করার পরে এখন যে কাজটি আমাদের হাতে, আমরা তো বলেছি আমরা অনেক উদ্যোগ নিয়েছি, অনেকগুলো ফ্লাইওভার হয়েছে, অনেক কাজ হয়েছে, কিন্তু যানজট তো কমছে না। যে যানজট কমছে না কেন? অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ রাস্তা আমরা যখন নির্মাণ করতে সক্ষম হব, তখনই কিন্তু অনেক যানজট কমে যাবে। আপনার মেট্রো রেল আগামী কিছুদিনের মধ্যে আমরা চালু করতে পারবো, এবং এলিভেটেড। কিন্তু বিশেষজ্ঞরা যে বলছে যে আপনার রাস্তার চেয়ে ব্যবস্থাপনার সংকট অনেক বেশি, এটার সাথে আমি দ্বিমত করি না, কিন্তু এই কথাও সত্য। ঢাকা সিটির আগের জনসংখ্যা কি পরিমাণ ছিল, আজকে দেখতে দেখতে সারা বাংলাদেশের জনগণ আপনার ঢাকামুখী।
এখানে কেন এটা আমাদের অনেক বিষয় আছে, সেই বিষয়গুলি আমি আলোচনা করতে চাই। বিশ্বের উন্নত দেশের সাথে যদি তুলনা করা হয়, আমরা যদি বিন্যাস করতে পারতাম তাহলে কিন্তু বিভিন্ন বিভাগে কিন্তু আমরা বাসগুলো যে আনি, এই যে বিআরটিসির যে বাসের কথা বলছি আমরা, যে 15 বছরের মেয়াদে এনে 7 বছর 10 বছর এগুলো আমরা আপনার ভাঙ্গারির দোকানে দেওয়ার মতো অবস্থা হয়, যেটা আজকে আলোচকরা এখানে বসে ওনারা বলছিলেন। এই বিষয়টি যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। বিআরটিসির কর্তৃপক্ষ এর উত্তর দিলে সবচেয়ে সঠিক উত্তর হতো, তবে স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে আমি আপনাদের এই কথাটি না, আপনারা কিন্তু বিআরটিসি কে জবাবদিহিতার মধ্যে আনার কর্তৃপক্ষ। আমি নিজেও বিআরটিসি অস্বীকার করার উপায় নেই। আমি আপনার মাধ্যমে এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমি কিন্তু এই কথাটি বলতে চাই যে আমাদের বিআরটিসি, আমরা যে সমালোচনা করছি যে চীন থেকে আনা গাড়িগুলি লক্কর জক্কর, কিন্তু আপনি চীনে যদি সফর করে থাকেন, চীনের রাস্তায় কিন্তু বিআরটিসি বা মেড ইন চীনের যে গাড়িগুলি, এটা কিন্তু বিশ্বের উন্নত বিভিন্ন দেশের গাড়ির সাথে, ব্র্যান্ডের গাড়ির সাথে কম্পেয়ার করা যায়। দুর্ভাগ্যজনক হলো সত্য, এই কথাটি আমি দ্বিমত করি না যে আমাদের দেশে বিআরটিসির গাড়িগুলি আমদানিতে আপনার যে পরিমাণ কোয়ালিটি থাকা প্রয়োজন ছিল, সেই পরিমাণ কোয়ালিটি আমাদের কোয়ালিটিহীন এই বাস এত টাকা দিয়ে কেন আসলো, কেন আনলো, কে আনলো, তাকে কেন জবাবদিহিতার মধ্যে আনা হলো না? এটার জন্য আমরা কিন্তু স্ট্যান্ডিং কমিটিতে আমাদের মাননীয় সভাপতির নেতৃত্বে কথা উঠিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন অতীতের সকল ব্যর্থতা গ্লানি মুছে ওনারা কিন্তু বর্তমানে আপনার যিনি চেয়ারম্যান আছেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা আমাদের দেশের টাকা দিয়ে বিআরটিসি যে বাসগুলি আমরা ক্রয় করে নিয়ে আসবো, সেগুলি যেন আপনার মানসম্মত হয়। আপনি জানলে খুশি হবেন এই কথাটি আমি যে আগামী 22 জুনের মধ্যে আমরা আপনার ঢাকা এলিভেটেড এক্সপ্রেস আশুলিয়া এবং দুটি, বিশেষ করে এই দুটি এলিভেটেড এক্সপ্রেসের কাজ শেষ হয়ে যাবে। এই দুটি এলিভেটেডের কাজ শেষ যখন হবে তখন ঢাকা শহরের যানজট অনেকটা কমে যাবে, আবার মেট্রো রেল চালু হবে। এর মধ্যে আগামী 22 সালের মধ্যে, জুনের মধ্যে আমরা সাবওয়ে অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে যেটা আমরা সাবওয়ে করার জন্য সমীক্ষা গভর্নমেন্ট কিন্তু হাতে নিয়েছেন। এটা সম্পূর্ণ হলে আগামী দিনে, কারণ সবগুলি আমরা তো সবকিছুই ঢাকা কেন্দ্রিকই করছি, এই ছোট্ট একটা জায়গা, এত জনবহুল জায়গাতেই সবকিছু করে দিচ্ছে, কিন্তু এই যে বিকেন্দ্রীকরণ সত্য না, এই কথাটাই সত্য না। কারণ এই কথাটি যদি বলেন তাহলে আমরা তো ঢাকা চট্টগ্রামের হাইওয়ে 4 লেন করেছি, আমরা বিভিন্ন বিভাগের, চট্টগ্রামের অবস্থাও কিন্তু খুব নাজুক, সেখানেও যে কোনো উন্নতি হচ্ছে তা কিন্তু নয়, উপায় নেই। মানুষ প্রচন্ড যানজটে মানুষ নাকাল। আশিক ভাই, আমরা কিন্তু এই বছরের নির্বাচনে একটি স্লোগান দিয়েছি, এই জিনিসটি মাথায় রেখে, গ্রাম হবে শহর। আমরা যখন শহর থেকে মুখী মানুষকে গ্রামে ধরে রাখতে পারবো, গ্রামের উন্নয়ন করে, তখন কিন্তু এই ঢাকা শহর সহ বিভিন্ন শহরের চাপটা কমে যাবে। এই লক্ষ্য নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আপনি লক্ষ্য করছেন ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিচ্ছি এবং আমরা ঢাকা সিলেটের 6 লেন করার জন্য টেন্ডার করেছি এবং বিভিন্ন এই যে বিভাগীয় শহরের সাথে এই রাস্তাগুলি, বিশেষ করে আমরা যে পদ্মা সেতুটি নির্মাণ করতে যাচ্ছি, এই সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এটা কল্পনার বাইরে। আপনার কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল যেটা চট্টগ্রামে, এই টানেলটিও নির্মাণ পর্যায়ে এসেছে। এই কাজগুলি যখন আমরা সম্পন্ন করতে পারবো, যোগাযোগ ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখা যাবে। এখন যে জিনিসটি প্রয়োজন সেটি হলো সমন্বিত আপনার ব্যবস্থাপনা। এর জন্য বিশেষ করে গত পরশুদিন আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং ছিল। মহাসড়কে হাইওয়ের সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় নিজেও বক্তব্য রেখেছেন। আমরা এখানে একটি মহাসড়ক আইন আমাদের স্ট্যান্ডিং কমিটিতে এসেছে, আমরা পর্যালোচনা করেছি। আমরা এই আইনের মধ্যে যে কথাটি এসেছে, হাইওয়ে রোডে অথবা ঢাকা শহরে নসিমন করিমন অথবা বেআইনি আপনার যানবাহনের কারণেও কিন্তু দুর্ঘটনা বাড়ে এবং যানজট বৃদ্ধি হয়, মানুষ কষ্ট পায়। এই নসিমন করিমন যাতে বন্ধ হয়, বটবটি অবৈধ যানবাহনগুলি, এই যে ব্যাটারি চালিত আপনার রিক্সা এবং ভ্যান, যার কারণে প্রতিদিন পঙ্গুত্ব বাড়ছে, প্রতিদিন শত শত লোক আপনার আহত হচ্ছে, দীর্ঘমেয়াদীভাবে তারা পঙ্গু হয়ে যাচ্ছে। আপনি হাসপাতালগুলোতে খবর নিলে দেখবেন যে রিক্সা থেকে পড়ে কিংবা ভ্যানের ধাক্কায় অধিকাংশ দুর্ঘটনা যে কারণে ঘটছে। কিন্তু কেমন যেন আমি সবাইকে উদাসীন দেখছি, এদেরকে থামানোর জন্য কেউ নাই মনে হচ্ছে।
না না, এই কথাটি বোধহয় থামানোর জন্য নাই, এই কথাটি বোধহয় সঠিক না। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের জনসংখ্যা অনুসারে আমরা যে আইন প্রয়োগকারী সংস্থা আনুপাতিক হারে কিন্তু অনেক কম, কিন্তু আমরা যে টার্গেট নিয়ে এগেছি আপনার অতীতের সরকারের চেয়ে, অতীতের সময়ের চেয়ে বর্তমান সময় কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে। আমরা আপনার যে কথাটি বলছেন বিআরটি এর মাধ্যমে আমাদের জি ধন্যবাদ আপনাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করছি। জি আপনার কাছে আমি আবার আসবো। জনাব নাজমুল আশরাফ, বেসরকারি খাতের উদ্যোক্তার একটি বাস যুগের পর যুগ চালিয়ে আসছে, মুনাফা করছে, কিন্তু বিআরটিসির যে বাসটি অন্তত 15 বছর রাস্তায় চলবার কথা সেটি 10 বছর পেরুতেই কিংবা তার অনেক আগেই ভাঙ্গারি পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছে। এর দায়টা আসলে কার? যারা বিআরটিসি চালায়, বিআরটিসি কর্তৃপক্ষ, তার সাথে সুবিধাভোগী যেসব পক্ষ আছে। এখন সরকারি গণপরিবহন বনাম বেসরকারি গণপরিবহন, যেটি নিয়ে রাঙ্গা ভাই এবং ইলিয়াস ভাইয়ের মধ্যে একটু বিতর্ক হলো, সেটি হচ্ছে যে সরকারি পরিবহন ব্যবস্থা কেন খারাপ, কেন বিআরটিসি ঠিকমতো চলে না, কেন কম দাম বেশি দাম দিয়ে খারাপ বিআরটিসি বাস নিয়ে আসেন, কেন সেই বিআরটিসি বাস দুদিন না চলতে আপনাকে কোটকুটির দোকানে বিক্রি করতে হয়, কেন বিআরটিসি বাস একটা নতুন ঝকঝকা নামার কদিন পরে ওটার অবস্থা খারাপ হয়ে যায়, তার জন্য বিআরটিসি কর্তৃপক্ষ দায়ী। বিআরটিসি কর্তৃপক্ষ তাদের অযোগ্যতা, তাদের অদক্ষতা, তাদের দুর্নীতি, তাদের অনিচ্ছা, দেশ রাষ্ট্রের প্রতি তাদের অঙ্গীকারের অভাবের কারণে বিআরটিসির মতো একটি সংস্থা, একটি প্রতিষ্ঠান দাঁড়াতে পারে নাই, জনগণ সেবা পায় নাই। তার বিপরীতে বেসরকারি খাতের গণপরিবহন মালিকরা যদি ভালো সেবা দিয়ে থাকে, উন্নত সেবা দিয়ে থাকে, তার জন্য যদি তারা লাভও করে থাকে, কিছু করার নাই। আপনি তার সাথে প্রতিযোগিতা করেন, আপনি প্রতিযোগিতা করতে পারবেন না, বরং সরকারি মাল ধরে মেয়ে ঢাল। একটা বেসরকারি বাসের যিনি মালিক, এই বাসটা যিনি চালান, তার সাথে যিনি সহকারী থাকেন, তারা ওই বাসটার প্রতি যতটা যত্নশীল হন, বিআরটিসির লোকজন সেটা হন না। কারণ তারা মাস শেষে মায়না পান, তাদের নির্ধারিত মায়না থাকে, অথবা বিআরটিসি বাস চুক্তিতে দিয়ে দেওয়া হয়। তখন বিআরটিসি বাসটা তখন তার এই যে সেন্স অফ বিলঙ্গিং, মালিকানা বোধটা তার থাকে না। ওটা যত নষ্ট হোক, খারাপ হোক, চলুক না চলুক, লস হোক, কিচ্ছু আসে না। সোজা কথা, এবং আমরা শুনেছি যে এই লিজ দেওয়া নিয়েও সিন্ডিকেট আছে, যেমনটি রাঙ্গা বললেন যে কাদেরকে দেওয়া। হ্যাঁ, লিজ তো সবাই পায় না। লিজ পাবেন ভাই আপনার যদি মামা খালু থাকে, আপনি যদি সরকারের সাথে যুক্ত থাকেন, সরকারি দলের সাথে যুক্ত থাকেন, আপনার যদি প্রভাব থাকে তাহলে পাবেন। সোজা কথা, বিআরটিসি নামক একটি প্রতিষ্ঠানের নামে জনগণের করের টাকার যে অপচয় হচ্ছে, এটা বন্ধ করে দেওয়া উচিত। যে আমি একটু জানিয়ে রাখতে চাই যে আমরা আজকে অনুরোধ করেছিলাম বিআরটিসির চেয়ারম্যান মহোদয়কে, বিআরটিসির চেয়ারম্যান মহোদয়কে আমাদের এখানে থাকতে অথবা ওনার কোনো প্রতিনিধিকে দিতে, এমনকি সচিব মহোদয়দেরকে আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু আমরা কাউকে আনতে সক্ষম হয়নি, কেউ আসতে রাজি হয়নি। অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বিআরটিসির অনিয়ম অদক্ষতা দূর করে এবং সক্ষমতা বাড়িয়ে গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর সুযোগ কতখানি আছে বলে আপনি মনে করেন? আমরা আপনার কাছে আসবো একটি ফোন নিয়ে, অনেকগুলো ফোন আসলে অপেক্ষা করছে, একটি ফোন নিয়ে আপনার কাছে আসবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার নাম শরীফ। জি শরীফ সাহেব বলুন। আমি বলি, ওই যে আপনি বললেন বিআরটিসি বাস এই সামান্য কিছু চলার পর কেন চলে না, এটা উত্তরটা আমি দিচ্ছি। আপনারা সম্মানিত আলোচকরা দৃষ্টি সহকারে, মনোযোগ সহকারে শুনুন। দায়িত্বহীন লোককে দায়িত্ব দেওয়াই দায়িত্বহীনতার কাজ। এখানে দায়িত্বহীন লোককে দেওয়া হয় নাই পরিচালনা করার জন্য। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। ওখানে যদি দায়িত্বহীন লোককে একজনকে বসানো হইতো, তাহলে বিআরটিসির অবস্থা এই অবস্থা হতো না, এত নাজুক অবস্থা হতো না। আমি চট্টগ্রাম থেকে বলছি, চট্টগ্রামের সামান্য কিছু বিআরটিসি বাস আছে, খুবই রাস্তাঘাটে যে গাড়ি আছে এর পরিমাণে খুবই সামান্য, খুব অপ্রতুল, এবং এই বাসগুলি শুধু গার্মেন্টস এর ভাড়াই টানে। এমনি লোকাল সার্ভিস তেমন একটা দেখা যাচ্ছে না, খুব কম দেখা যায়। এটা কেন? এটা তো হওয়া উচিত না। আর আমি রাঙ্গামাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এই যে ঢাকা শহরে আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে দেখি যে আপনার এই যে সিটিং সার্ভিস, এই নৈরাজ্য থেকে এই দেশে মানুষ কখন রেহাই পাবে? ওনারা রেহাই দিবেন কিনা? জি ধন্যবাদ।
আমাকে আধা মিনিট দিবেন। আমি যেহেতু আপনার আজকে আলোচনার বিষয় হচ্ছে সরকারি খাতের গণপরিবহন ব্যবস্থা, বিআরটিসির কথা আমরা বললাম, ট্রেনের অবস্থা কি অবস্থা, স্বল্প দূরত্বের ট্রেন বলেন আর দীর্ঘ দূরত্বের ট্রেন বলেন, এগুলোতে ভর্তুকি সরকার দিচ্ছে, এগুলো বছর পর বছর লোকসান দিচ্ছে, কিন্তু জনগণ সেবা পাচ্ছে না। আমি শেষ কথা বলি এই পর্যায়ে, সেটা হচ্ছে যে মেট্রো রেল আমাদের যে স্বপ্নের প্রকল্প চালু হচ্ছে, এটিও একটি সরকারি প্রকল্প, সরকারি সংস্থান, এবং এতে করে মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করবে, উপকার পাবে। সেটি যদি দক্ষ লোকের হাতে না পড়ে তাহলে বিআরটিসির মতো অবস্থা হতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, আপনার কাছে যে প্রশ্নটি আমার ছিল। অনেক ধন্যবাদ। দেখুন, আমি টাকার অঙ্কে আমাদের এখানে পলিসি মেকার দুজন জনপ্রতিনিধি আছেন, টাকার অঙ্কে একটা পাজল দিচ্ছি, আপনি খুব সহজেই বুঝতে পারবেন ব্যাপারটা। আমাদের বর্তমান সরকার আপনার 5টা মেট্রো রুট ইমপ্লিমেন্টেশনের জন্য পরিকল্পনা নিয়েছেন, এবং সেখানে বাজেট প্রায় 1,20,000 কোটি টাকা, যেটা 2035 সালের মধ্যে বাস্তবায়ন হবে। এখন দেখেন, আপনি ঢাকা শহরে পরিকল্পিত আধুনিক, যেটা লন্ডনের বাস সার্ভিসের মতো বাস সার্ভিস যদি চালু করতে চান, আপনি ম্যাক্সিমাম 3,000 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট আপনার প্রয়োজন। অনলি 3,000 কোটি টাকা? এক্স্যাক্টলি, 1,20,000 কোটি টাকার প্যারালেলে আপনার এখানে আধুনিক বাস সিস্টেম চালু করার জন্য 3,000 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন। এবং আরেকটা স্ট্যাটিস্টিক যদি আপনাকে তার সাথে দিতে হলে আমাদের পলিসি মেকাররা বুঝতে পারবেন কেন ওনাদের ইনঅ্যাকশন গোটা জাতিকে থমকায় দিচ্ছে। আপনার এই রিসেন্টলি আমাদের যে আপনার রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান হয়েছে ঢাকার জন্য, সেখানে ক্লিয়ারলি বলা আছে এই 5টা মেট্রো রুট যার খরচ 1,20,000 কোটি টাকা, সেইটা যে পরিমাণ যাত্রী পরিবহন করবে, বাস সিস্টেম ঢাকা সিটির জন্য যেটাই হোক, সেটা তার থেকে 3.5 গুণেরও বেশি যাত্রী পরিবহন করতে হবে। খেয়াল করে দেখেন, তাহলে আপনার যে মাধ্যমটা 3.5 গুণ বেশি যাত্রী পরিবহন করবে, কিন্তু তার জন্য আপনার ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে 40 ভাগের 1 ভাগ। সেই জিনিসটা আপনি পরিকল্পিতভাবে, সায়েন্টিফিক ভাবে ইনভেস্টমেন্ট করে ম্যানেজমেন্ট না দিয়ে কেন আপনি এখান থেকে ওখান থেকে সাহায্য চাচ্ছেন, একে দোষ দিতে চাচ্ছেন, তাকে দোষ দিতে চাচ্ছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। বাংলাদেশ বিমানের জন্য রিসেন্ট টাইমে $12,000 মতো মাসিক বেতন দিয়ে বিদেশ থেকে বেশ কয়েক দফায় ম্যানেজিং ডিরেক্টর নিয়ে আসা হয়েছিল। আপনারা জেনে থাকবেন এখানে যারা আছেন, $12,000 প্রায় বেতন তার। ঢাকা সিটির বাস সিস্টেমের জন্য যে ম্যানেজিং ডিরেক্টর আপনি নিয়োগ করবেন, তার কাজটা বিমানের ম্যানেজিং ডিরেক্টরের কাজ থেকে কমপক্ষে 3 গুণ বেশি কঠিন। সেই কাজটা একটু আগেই বলা হলো, যাকে তাকে দেয়া হচ্ছে, যাকে খুশি তাকে বসানো হচ্ছে, কি ধরনের লোক বসানো হচ্ছে ইত্যাদি কথা আসছে। তাহলে দেখেন সরকারিভাবে আমরা এটাকে কতটুকু অবহেলা করে এই জিনিসটাকে আমরা মানে আমলে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। সো আমাদের জনপ্রতিনিধিরা কিন্তু দায়িত্ব এড়াতে পারেন না। যে জিনিসটা এত গুরুত্বপূর্ণ, সেখানে আমি বিমানের জন্য $12,000 দিয়ে ম্যানেজিং ডিরেক্টর আনতে পারছি, এখানে কেন আমি একজন সুশিক্ষিত ম্যানেজিং ডিরেক্টর দিতে পারছি না? কেন তার সাপোর্টিং আরো 20 জন আপনার ম্যানেজার দিতে পারছি না? কেন তার সাপোর্টিং আরো 40 জন ইঞ্জিনিয়ার দিতে পারছি না? কেন আমি ডিটিসি এর যে প্যারালেল লন্ডনের যে ট্রান্সপোর্টেশন বডি, সেখানে আপনার তাদের জনসংখ্যা হলো 20,000, আপনি কেন ডিটিসি কে কাগজে বাগ তৈরি করে 200-300 জন স্টাফ দিয়ে গত 25 বছর ধরে বসিয়ে রেখেছেন? আমাদের জনপ্রতিনিধিরা কি দায়িত্ব এড়াতে পারবেন আমাদের সংসদীয় কমিটি? জি, ধন্যবাদ। আসলে এরকম অনেক প্রশ্নই আসলে, তার মানে আমি যেটা সামারি যেটা বলতে চাচ্ছি, যে শিক্ষিতভাবে যে ডিসিশনগুলো নেওয়া দরকার, সেই ডিসিশনগুলো রেশনালি একেবারেই নেওয়া হচ্ছে না। যানজটের জন্য আমাদের মাননীয় যে স্থায়ী কমিটির যে সব মেম্বার, উনি যা বললেন, অ্যাকচুয়ালি আপনার সম্মান সহকারে বলছি, ওনার প্রতি শ্রদ্ধা রেখে, সত্যিকার অর্থে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলো চালু হলে ঢাকা শহরে যানজট আরো বেড়ে যাবে। এর কারণ হলো ওখানে 80 কিলোমিটারে গাড়ি চালিয়ে এসে যখন 6 কিলোমিটারের সাথে ধাক্কা খাবে, সেই যানজট আর কোনোদিন খুলবে না। জি, ধন্যবাদ। আমাদের আরেকটি ফোন আমরা নিয়ে নিই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম।
আমি ঢাকা থেকেই বলছি। আমি মালিয়া তাসলিম জুই, মশিউর রহমান রাঙা সাহেবের মেয়ে। জি বলুন আপনি। তো আপনার মেয়ে ফোন করেছে, আমরা জি বলুন। ওনার মেয়ে হিসাবে কোয়েশ্চেনটা করছি না, কোয়েশ্চেনটা আসলে করছি একজন সাধারণ মানুষ হিসাবে। জি বলুন। আপনারা তো সব সময় বাস ড্রাইভার বা ড্রাইভারদের উপরে বা গাড়ির ফিটনেসের উপরে কথা বলেন, হ্যাঁ। তো কোয়েশ্চেনটা হচ্ছে, যখন আমি নিজেও কিন্তু গাড়ি ড্রাইভ করি, হ্যাঁ, তো যখন আমি গাড়ি চালাই বা আমরা ড্রাইভাররা গাড়ি চালাই, তো দেখা যায় রাস্তায় এমন অনেক বেপরোয়া পথচারী থাকে যারা হুটহাট করেই গাড়ির সামনে চলে আসে। ফুট ওভার ব্রিজটা থাকা সত্ত্বেও তারা ওটা ইউজ করে না। তারা রাস্তার আপনার যে ডিভাইডার থাকে ওটার একটু চাপা পেলেও, একটু ফাঁক পেলেও ওটা দিয়ে বের হওয়ার চেষ্টা করে এবং গাড়ির সামনে চলে আসে। তো হয় কি, যখন গাড়ির সামনে চলে আসে, আমাদের গাড়ি 40, 30, 60 যত স্পিডেই থাকুক, হঠাৎ করে চলে আসার কারণে যখন ওই পথচারীটার ক্ষতি হয়ে যায়, আলটিমেটলি দোষটা এসে ড্রাইভারের গায়ের মধ্যে পড়ে। তো এইসব পথচারী কিন্তু ট্রাফিকরা দেখে যে তারা বেপরোয়া ভাবে রাস্তায় চলাফেরা করছে, তো তাদের জন্য কোনো জরিমানা বা তাদের জন্য কোনো আইন সেট করা হয় না কেন? যে তাদেরকে ধরে একটা জরিমানা সেট করলে আপনি যদি একবার তাকে শাস্তিটা দেন, সে দ্বিতীয়বার ওভাবে রাস্তা ক্রস। জি, আপনি যুক্তিসঙ্গত প্রশ্ন করেছেন। এর উত্তরটা ফরিদউদ্দিন আহমেদ আপনি যদি ছোট্ট করে দেন আমাদের। জি না না, অনেক ধন্যবাদ। যেটি বলেছে যে আসলে আমি মনে করি যে অত্যন্ত যৌক্তিক একটি কথা বলেছে। আসলে যেটা হয় যে আসলে আমাদের যার যার যেটি দায়িত্ব, আসলে যেটি বলছেন যে হ্যাঁ, আমরা সবার প্রতি সম্মান রেখে বলি যে আসলে আমরা যেমন নাগরিক অধিকারগুলো আমরা চাই, পাশাপাশি কিন্তু নাগরিক কিছু দায়িত্ব রয়েছে। আমরা শুধুমাত্র নাগরিক অধিকারগুলো চাবো, আমি স্বস্তিদায়ক জনপরিবহন চাবো, আমি সুন্দর রাস্তা চাবো, আমি সুন্দর ডাস্টবিন চাবো, কিন্তু পাশাপাশি একজন নাগরিক হিসেবে আপনি দেখেন মশার জন্য আমাদেরকে ব্লেম দিচ্ছেন, কিন্তু আপনার ঘরের মধ্যে মশা কালচার করছেন, এখন আপনি দায়িত্ব নিবেন না। তার মানে নাগরিকদের যে একটি অধিকার আছে যেমন, তেমন নাগরিকদের একটি দায়িত্ব আছে। আমরা বারবার বিদেশের কথা বলি, বিদেশে দেখেন যেমন রাষ্ট্র যেমন নাগরিকদের অধিকারগুলো নিশ্চিত করে, পাশাপাশি কিন্তু রাষ্ট্র ওখানে যারা নাগরিক তারা কিন্তু তাদের নাগরিক দায়িত্বটা প্রপারলি পালন করে। জি, যথার্থই বলেছেন। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, হাতে একদম অল্প সময় রয়েছে। জনাব ফরিদউদ্দিন, একটি উন্নত গণপরিবহন ব্যবস্থার জন্য বহুদিন ধরেই বিশেষজ্ঞরা বাস রুট রেশনালাইজেশনের কথা বলছেন। এই ব্যাপারে দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বে কাজও চলছে। উদ্যোগটি এখন কি পর্যায়ে আছে? আপনাদের পুরো কর্মপরিকল্পনা বা বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে ছোট্ট করে যদি আমাদের জানান, এবং কবে নাগাদ এটা শেষ হবে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনি জানেন যে আমরা এই পর্যন্ত আমাদের সম্মানিত আলোচক বৃন্দ এবং আমাদের মাননীয় সংসদ সদস্যদের যে বিষয়টি আলোচনা করেছেন, এটার একটা অন্যতম আমি মনে করি যে একটা ওয়ে আউট হলো যে আমাদের বাস রুট রেশনালাইজেশন। এটা আপনি জানেন যেটা আমাদের বেশ বছর দুয়েক আগে এটা সিদ্ধান্ত হয়েছে। মাননীয় মেয়রের নেতৃত্বে 10 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে এবং 17 বার এই কমিটি সভা করেছে। আমার ঢাকা দক্ষিণ সিটির মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপসের নেতৃত্বে আমরা 6 বার সভা করেছি। আমরা সর্বশেষ জুন মাসের 24 তারিখে সবাই যেটি সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনি জানেন যে এই মাসে সেপ্টেম্বর মাসেই এটা আমরা পাইলটিং হিসাবে আমরা কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত 2টা যৌথ মূলধনী কোম্পানি কিন্তু ইতিমধ্যে হয়েছে, এবং মালঞ্চ এবং রজনীগন্ধা নামে 2টি কোম্পানি। এই 2টা কোম্পানির মাধ্যমে 155টি বাস এবং মানসম্মত বাস এবং যে সংস্কার করে মানসম্মত 155টি বাস আমরা নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত কেরানীগঞ্জের ঘাটারচর থেকে এই মাসে আমার চালু করার কথা, এবং আমরা 33টা যাত্রী ছাউনি এবং 16টা বাস বে হবে। আমরা কিন্তু ইতিমধ্যে পরিবহন মালিক, শ্রমিক, পুলিশ থেকে শুরু করে সবার সাথে সমন্বয় করে এই কাজগুলোকে আমরা হাত দিয়েছি, টেন্ডার হয়েছে, আমরা কাজ করছি। আপনি জানেন লকডাউনের কারণে বেসিক্যালি আমরা এই পাইলটিং যেটা এই মাসে করার কথা ছিল আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা 5ই অক্টোবর আমরা পরবর্তী মিটিং দিয়েছি এবং আমরা আগামী 6 মাস, আমি আপনাকে সংক্ষেপে বলি, আগামী 6 মাসের ভিতরে এটা আমরা পাইলটিং করব। এবং ধন্যবাদ জনাব ফরিদউদ্দিন। একটা পয়েন্ট শুধু আমি বলি যে ঢাকা শহরকে কিন্তু 9টা ক্লাস্টারে ভাগ করে আমাদের 55টা এরকম যৌথ মূলধনী কোম্পানি হবে, যাদের মাধ্যমে আমরা আসলে বাস রুট রেশনালাইজেশন করে ঢাকা শহরকে একটা শৃঙ্খলার মধ্যে 15 মিনিট। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনারা বিশেষ কিছু বাস মালঞ্চ তারপরে নাম দিয়ে আপনারা কাঁচপুর থেকে নারায়ণগঞ্জ এরকম জায়গায় দিচ্ছেন, কিন্তু আমার প্রশ্ন হলো লক্ষ্যযোগ্য বাসগুলোকে রাস্তায় রেখেই যদি আপনারা ওরকম বাস দেন, সেটা কি খুব একটা কার্যকর হবে? মানে
না 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 আমরা লক্ষ্যযোগ্য বাস রেখে এটা দিব না। এখানে কিন্তু আমি প্রথমেই বলেছি মালিক সমিতি আমাদেরকে সহযোগিতা করছে, শ্রমিক সমিতি আমাদেরকে সহযোগিতা করছে, আমাদের সরকারি সংস্থাগুলো আমাদেরকে সহযোগিতা করছে, নাগরিককে সহযোগিতা করছে। মালঞ্চ এবং রজনীগন্ধা নামে যে দুইটি যৌথ মূলধনী কোম্পানি করা হয়েছে, এখানে কিন্তু যে 155টা বাস আমরা দিব, এই বাসগুলো যে 33টা যাত্রী ছাউনি যেখান থেকে যাত্রী ওঠানামা করবে এবং 16টা বাসবে আমরা করে দিচ্ছি। এই জায়গাগুলিতে কিন্তু প্রতি 15 মিনিট অন্তর অন্তর আমার নাগরিকরা বাস পাবে এবং এই বাসগুলি কিন্তু লক্ষ্যযোগ্য হবে না। জি ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংক কিন্তু 100 কোটি টাকার একটা তহবিল করেছে। না না এগুলো লক্ষ্যযোগ্য হবে না, কিন্তু আগের থেকে যে 200 বাস আপনার এই রুটে চলছে কিংবা চলবে, এই রুটে কিন্তু অন্য আর কোনো বাস চলবে। ও ঠিক আছে, এটা একটা পরিষ্কার একটি বার্তা আমরা পেলাম যে আগের যে 200-250 বাস ছিল সেগুলো আর চলবে না। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে একদম সময় নেই। জনাব ইলিয়াস কাঞ্চন, বিআরটিসিকে কেন সবল করা হচ্ছে না, কেন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায় না, কেন গণপরিবহন হিসাবে ব্যবহার না করে লিজে চালানো হয়, মূল সমস্যাটা আসলে কোথায় সংক্ষেপে যদি বলেন। জনাব ইলিয়াস কাঞ্চন। প্রথম কথা হলো যে আমি সিটি কর্পোরেশনের কর্মকর্তার একটু কথা আমি বলতে চাই যে আপনার বাস যখন নামানো হয় তখন কিন্তু সরকারি বাসগুলো লক্কর হয় না, এগুলো ভালোই থাকে, কিন্তু এগুলোর মেনটেনেন্স ম্যানেজমেন্ট এইগুলো যখন ঠিক না হয় তখন এগুলো লক্কর। তা আমি বলতে চাচ্ছি সিটি কর্পোরেশনের কর্মকর্তাকে, আপনারা যে আনিস ভাই যেভাবে প্রজেক্টের কথা বলেছিলেন ফ্র্যাঞ্চাইজের কথাটা, সেখানে কিন্তু ডিপোর ব্যাপার ছিল, সেইখানে কিন্তু আপনার এইগুলো নষ্ট হলে পরে সার্ভিসিং এর ব্যাপার ছিল, সেইগুলো না করেই যদি আপনারা এটা চালু করে দেন তাহলে এই বাসগুলো যখন লক্কর তো হতেই হবে, কারণ একটা বাস রাস্তায় চললে পরে এটা তো নষ্ট হওয়ার কথা, কিন্তু সেগুলো ঠিকঠাক করার কি ব্যবস্থা আপনারা রেখে কি সেটি আপনারা পাইলট দিয়ে আপনি এগুলো নামাচ্ছেন কিনা, সেটা হলো একটা বড় কথা। আরেকটি জিনিস যেটি হলো যে সেটি আমি প্রথমে বলতে চাই যে আপনার আজকের টাইটেল হলো যে উন্নত আধুনিক পরিবহন ব্যবস্থা। উন্নত আধুনিক পরিবহন, বিশেষ করে সরকারি পরিবহন ব্যবস্থা, আমরা বিআরটিসিকেই আপনাদের প্রথম যেটি দরকার সেটি হলো যে আমার নিজেকে যারা গণপরিবহনের সঙ্গে যুক্ত, যারা পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত, তাদেরকে উন্নত হতে হবে, তাদেরকে আধুনিক হতে হবে। আপনি 50 বছর ধরে ওই যে মেন্টালিটি, সেই মেন্টালিটি নিয়ে যদি আপনি এখানে কাজ করেন তাহলে আপনি কখনোই আধুনিক উন্নত পরিবহন ব্যবস্থা আপনি পাবেন না। তা আমাদের সবগুলোই কিন্তু ওই পুরনো ধ্যান ধারণা নিয়ে কিন্তু আমরা কিন্তু চলছে। কিন্তু আমরা মনে করেন যে একটা বাস, বিদেশে তো উন্নত বাস বেরিয়েছে, তো সেটা আমরা কিনে নিয়ে আসলাম, তার মানে এই না যে আমি নিজে উন্নত হয়ে গেলাম। আপনার কাছে সুনির্দিষ্ট হয়ে যান, এটা সঠিকভাবে চালানোর মন মানসিকতা আমার থাকতে হবে, তাহলে আমি উন্নত হবে এবং উন্নত জিনিসটা আমার দেশে চলবে। না হলে সেই উন্নত জিনিসটা দুদিন পর এটা দেখতে মনে হবে যে এটা প্রত্যেকে নিয়ে আসে। বিআরটিসি কে উন্নত করা যায় কিভাবে, আমি যদি একদম সুনির্দিষ্ট করে জানতে চাই, বিআরটিসি বাস সার্ভিসকে কিংবা এই বাসগুলোকে কিভাবে উন্নত করা যায়, এই সংস্থা কিভাবে? বিআরটিসি আসলে যে উদ্দেশ্যে প্রথম এটা গভর্নমেন্ট মানে চালু করেছিল, সেই উদ্দেশ্যটাও কিন্তু এখন না। বিআরটিসি সত্যিকার অর্থে লাভজনক প্রতিষ্ঠান হবে এটা কিন্তু বিআরটিসি ছিল না, কিন্তু বিআরটিসি পরবর্তী সময় চিন্তা করেছে এটাকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে, যার জন্য তাদের এই বাসগুলো তারা কিন্তু প্রাইভেট সেক্টরের কাছে এত কোটি কোটি টাকা দিয়ে এনে তারা এগুলো আপনার তাদের কাছে ছেড়ে দিচ্ছে, টাকার বিনিময়ে তারা কিন্তু চালাচ্ছে। এখন যারা এখান থেকে এই বাসগুলো নিয়ে যাচ্ছে, লিজে নিয়ে যাচ্ছে, তারা তো এটার মায়া করবে না, তারা তো লিজের টাকা, না এটা তো জনগণের জন্য, জনগণের সার্ভিস দেওয়ার জন্য এই বাসগুলো। জনাব ইলিয়াস কাঞ্চন, এই বাসগুলো তো আসলে জনগণকে সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু 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 নাগরিকদেরকে মানে নাগরিককে সার্ভিস দেওয়ার জন্য সরকারের একটা মানে ভর্তুকি থাকে, যেটা আমি আগেই বলেছি যে সময়টাকে সরকারের সবচেয়ে মানে এটা মূল্যবান একটা সম্পদ, মানুষের সময়টাকে সরকার এটাকে কাজে লাগায় এবং সেটার মাধ্যমে তারা দেশকে উন্নতি করে, যে কারণে গণপরিবহনে সরকার, উন্নত দেশের সরকাররা সেখানে ভর্তুকি। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা, যানজটে এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, সাধারণ নাগরিক সবাই তো ভুগছে,
তারপরও কেন সমাধান হচ্ছে না? সমাধান হচ্ছে না, আমি প্রথমেই বলেছি যে রাস্তার অপ্রতুলতা ঢাকায়, এটা আপনাকে ঠিক করতে হবে আগে, এবং হাইওয়ে আপনার ফ্লাইওভারটা এগুলো আপনার আরও বেশি করে করতে হবে, জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে হবে, অবৈধ যানজট বন্ধ করতে হবে, এবং সবাইকে দুর্নীতিমুক্ত অবস্থায় থেকে এগুলো করতে হবে। দুর্নীতিও করবেন আপনি। আপনি এই যে একটা গল্প বলে আপনাকে শেষ করে দেবো, আমি বেশি কথা বলবো না, যে চায়নার থেকে এই ডেমো ট্রেন বলেন বা আপনার বাস বলেন যেগুলো আনতেছে বা আনছে, আপনার এগুলো নিয়ে আসার পরে তো একজন ভদ্র এক ভাই বড় ভাইকে বলতেছে ওর ভাবিকে, যে ভাবি বড় ভাই চায়না একটা বিয়ে করেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে বিয়ে করেছে কেন, তাতে অসুবিধা কি? তো বলে যে না তোমার অসুবিধা কোনো হচ্ছে না। বলে না আমার তো কোনো অসুবিধা নাই, চায়নার কোনো জিনিস বেশি দিন টিকে না, কাজে এই বউ বেশি দিন টিকবে না, কাজে এটা নিয়ে আমি ভাবতেছি না। তো হাসির কথা নয়, কথাটা হলো এইরকমই যে চায়নায় ভালো জিনিসও আছে, চায়নায় আবার খারাপ জিনিসও আছে, সবই আছে। চায়নার থেকে আমরা যখন কিনতেছি, কারা নিয়ে আসতেছি, এইটা কি কারণে নিয়ে আসতে, জনস্বার্থে না নিজের স্বার্থে নিয়ে আসতেছি, এটা ভাবতে হবে আপনাকে যে এটা সঠিক কিনা, যে আমি এটা কিভাবে নিয়ে আসতেছি এবং এটা কেন। আমি এটা যেহেতু চায়নাই নয়, ভারতীয় যে টাটা বাসগুলো আসতেছে এগুলোর অবস্থাও কিন্তু আসলে ভালো না। এরাও চায়নার মতো এখন ব্যবসা শিখে গেছে, এরাও এখন ওয়ার্ল্ড ক্লাস গাড়ি এখানে দিচ্ছে, বাংলাদেশকে ইয়াতে নিচ্ছে, লোনে নিচ্ছে, লোনে গাড়িগুলো নিয়ে আসতেছে, পরে আস্তে আস্তে লোনটা। বিশেষ করে যে মানে ভারত থেকে যে দোতলা বাসগুলো বাংলাদেশে আসে, এই দোতলা বাসগুলো কিন্তু ভারতেই চলে না, সেখানে আমরা কখনো সেগুলো চলতে দেখি না। জি, সেখানে তাদের চলে না। সুতরাং এইগুলোকে চিন্তা করতে গেলে আমি আবারও বলি, সমন্বয়হীনতাটাকে ঠিক করে যে কোনো একটা, হয় সিটি কর্পোরেশন তারা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে চালাক, কিংবা আরটিসি যে আপনার কি বলে বিআরটি এর তারা সম্পূর্ণ দায়িত্ব নিক, বিআরটিসি চালাক সবটা, ঢাকার বলুক যে না আপনারা মালিকরা উঠে দেন, আমরা এটা গভর্নমেন্ট চালাবে, আমাদের অসুবিধা নেই তো কিছু, আমরা আরেক জায়গায় আমাদের দেশে আরেক জায়গায় আমরা চালাবো, অসুবিধা নেই তো। তো সেখানে এখন ট্রেন আসবে, সেখানে মাটির তলে ট্রেন যাবে, ততদিন তো আমরা থাকবো না, ততদিন তো আমরা, কিন্তু কষ্টটা তো ভোগ করতে হচ্ছে আমাদের। আমি যে আপনার এখানে আজকে আসলাম করণ বাজারে, কোথায় দিয়ে বাজারের ভিতর দিয়ে ঘুরে ঘুরে আসলাম, আমি সামন দিয়ে আসতেই পারি নাই। কি কারণ? আমাকে ভোগ করতে হচ্ছে যে কবে এই ফ্লাইওভার হবে, আমি কতদিন ব্যবহার করব, আমার বয়স কত, আমি তার আগে মরবো না বাঁচবো, কিন্তু কষ্টটা আমাদের করতে হচ্ছে। আমাদের পরবর্তী জেনারেশন হয়তো এটা ভোগ করবে, কিন্তু তারপরেও করতে তো হবে, কাউকে না কাউকে তো কিছু করতে হবে। এটা দেশের জনগণের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য করতে হবে। আমাকে অনেকে কমপ্লেন করছে, ভাই এগুলো কতদিন গাড়ি আর আমরা এইভাবে রাখবো বলেন তো, রাস্তায় গাড়ি যাইতে পারি না। আপনি দেখেন সামনের অবস্থাটা আপনার কত খারাপ, কত খারাপ একটা অবস্থা। সুতরাং এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের চিন্তা ভাবনাটা আমাদের পরিবর্তন করতে হবে। ইলিয়াস ভাই বলছেন যে আমাদের গাড়ির মালিকদের যে 50 বছরের যে ইয়াটা, এটা কোনো বিষয় না, এটা পরিবর্তন হয়ে যাবে, হয়ে গেছিল। আনএসএফ যদি শুধু 4% আমাদের গাড়ির টাকাগুলো দিয়ে দিত, আমরা এই গাড়িগুলো কেন ওনাকে দিয়ে দিতাম, উনি এই গাড়িগুলো আমি নিজেই লন্ডনে দেখেছি, উনিও দেখেছেন নিশ্চয়ই, যে যখন যে গাড়িগুলো স্কুল গাড়িগুলো যায় সকালবেলা, এবং সকালে স্কুলের টাইম কিন্তু এক টাইমে না, অফিস টাইম স্কুল টাইম এক সময় না, অফিস টাইম আলাদা, স্কুল টাইম আলাদা, সমস্ত টাইম গভর্নমেন্ট আলাদা করে দিয়েছে। এবং চায়নাতে আপনার এমনও করে দিয়েছিল যে একদিন জোর গাড়ি চলবে, একদিন বেজোর গাড়ি নাম্বার গাড়ি চলবে। আমাদের দেশে তো আমি এখনো দেখি না, এখনো 50 থেকে 60টা গাড়ি হচ্ছে, তার উপরে 60টা গাড়ি ভর্তি হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে রেগুলার, তার উপরে আপনার মোটরসাইকেল রেজিস্ট্রেশন হচ্ছে 100-এর উপরে। শুধু গাড়ির সমস্যাটা তো, মোটরসাইকেল আর একটা যে কি, মানে পৃথিবীতে এইরকম কোন পরিবহন ব্যবস্থাকে কেউ কোনোদিন উৎসাহিত করেনি, কি ভয়াবহ একটা অবস্থার সৃষ্টি করবে। আমরা বললে তো বলবো ও আপনারা বাসে নিয়ে যান, এই জন্য অসুবিধা হচ্ছে আপনাদের, এই জন্য মোটরসাইকেল আপনারা অ্যালাউ করতে চান না। আমরা তখনও ভটভটি যখন বলছি তখন এই কথা মানুষে বলছে। ভটভটি সেই সময় বিএনপির সময়, তখন যোগাযোগ মন্ত্রী ছিলেন আমাদের ব্যারিস্টার নাজমুল হুদা, তিনি 50টা এই বিআরটি গাড়িকে, আপনার নসিমন করিমন ভটভটিকে লাইসেন্স দিয়ে গেছেন, রেজিস্ট্রেশন করে দিয়ে গেছেন বগুড়াতে। আমরা অনেকবার মানা করছি এটা দিয়েন না, আপনি এই গাড়িটা আরো চেক করেন, ব্রেক নাই, এটা কোন রাস্তায় নামে কাট দিয়ে ব্রেক করা হয়, সুতরাং এগুলোর মানসিকতার পরিবর্তন ছাড়া কোনোদিনই সম্ভব নয়। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, একদিকে গণপরিবহনের সংকট, অন্যদিকে যানজট, দ্বিমুখী ভোগান্তি থেকে নাগরিকদের মুক্তি দিতে হলে গণপরিবহন ব্যবস্থায় দ্রুত শৃঙ্খলা আনতে হবে, বিআরটিসির বাস ব্যাপক সংখ্যক বাড়াতে হবে, বহরে আধুনিক বাসের সন্নিবেশ করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে। বেসরকারি খাতের উদ্যোক্তারা বিপুলভাবে মুনাফা করলেও বিআরটিসি কেন প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান গুনছে তা খতিয়ে দেখতে হবে। রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটিতে শুদ্ধি অভিযান চালাতে হবে, অনিয়ম ও দুর্নীতি দূর করতে হবে, বিআরটিসির বাস লিজে না খাটিয়ে নাগরিক সেবায় ব্যবহার করতে হবে, আর যত দ্রুত সম্ভব বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়ন করতে হবে।
দর্শক আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.